শুরুতেই আমাদের ফিমেল লিডকে দেখা যায় যার নাম ইয়োশি। সে এখন মিডল স্কুলে পড়াশোনা করে। একটু ইন্ট্রোভার্ট স্বভাব আর কারোর সাথে সেইভাবে মিশতে না পারার জন্য ইয়োশিকে নিয়ে তারই আড়ালে তারই ক্লাসে কিছু মেয়েরা তাকে নিয়ে খুব বাজে বাজে কথা বলে, আর যেগুলো যখন ইয়োশি শুনতে পায় তখন ওর খুবই মন খারাপ হয়ে যায়। এমনই একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় খুবই বৃষ্টি নামছিল, সেই জন্য ইয়োশি তাড়াতাড়ি করে বাড়ির দিকেই আসে আর একটা ছাওয়া দেখে ওখানেই দাঁড়িয়ে পড়ে। এই সময় ইয়োশি ওখানে একটা ছেলেকে দেখতে পায়, আর এটাই হচ্ছে আমাদের গল্পের মেইন লিড, যার নাম তানাকা। ইয়োশি আর তানাকা দুজন মিলে একই স্কুলে পড়াশোনা করে। তানাকা বলে, হঠাৎ করেই বৃষ্টি নামলো তাই না? ইয়োশি বলে এভাবেই দুজন মিলে ওখানে দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন বৃষ্টি থামবে। তানাকার মুখ দেখেই বোঝা যাচ্ছিল ও ইয়োশির সঙ্গে কথা বলতে অনেক চাইছিল, কিন্তু ইয়োশি তো একটু ইন্ট্রোভার্ট, তাই ও সেইভাবে কথা বলতে পারছিল না। এই সময় হঠাৎ তানাকা ওর স্কুলের একটা ড্রেস হঠাৎ করে ইয়োশির মাথায় দিয়ে দেয়, যেটা দেখে ইয়োশি খুব অবাক হয়ে যায়। তানাকা বলে, এটা দিয়ে তোমার চুলটা মুছে নাও, চিন্তা করো না, এটা আমি একবারও পরিনি। ইয়োশি তখন ওটা অ্যাকসেপ্ট করে আর থ্যাংক ইউ বলে, তারপরে ওটা দিয়েই নিজের চুলটা মুছতে শুরু করে। আর এইভাবেই ওদের দুজনের মধ্যে আজকে প্রথম কথা হয়। ইয়োশির সঙ্গে কথা বলতে পেরে তানাকা কিন্তু আজকে অনেক খুশি হয়েছে। এরপর থেকে ওরা দুজনে যখন ক্লাসরুমে বসে থাকে তখন তানাকা আর ইয়োশি দুজনের দিকেই মাঝে মাঝে তাকায় আর দুজনেই ভীষণ লজ্জা পেতে থাকে। আর এইভাবে ওরা দুজনের প্রেমেও পড়ে যায়। এমনই একদিন ইয়োশি স্কুল থেকে বাড়ির দিকে আসছিল, সেই সময় ও তানাকাকে রাস্তায় বসে থাকতে দেখে। ইয়োশিকে দেখে তানাকা যেন কেমন নার্ভাস ফিল করছিল। ইয়োশি বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তানাকা বলে, কালকে থেকে সামার ব্রেক শুরু, আর প্রত্যেক বছর সামার ব্রেক চলাকালীন ল্যান্টার্ন ফেস্টিভ্যাল মানে আতশবাজি ফেস্টিভ্যাল হয়ে থাকে, তো সেখানেই একসঙ্গে যাওয়ার জন্য ইয়োশিকে তানাকা বলে। সাংকাকো পার্কে সন্ধে 7টার সময়। এটা শুনে ইয়োশি তো অনেক কনফিউজড হয়ে যায়, আর কথাটা বলেই তানাকা ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। ইয়োশি ভীষণ খুশি হয়ে যায় এটা ভেবে যে তানাকা আর ও একসঙ্গে এবার প্রথমবার ডেটে যাবে। এরপর সেই দিনটা চলে আসে আর 6:30টার সময়তেই চলে আসে ইয়োশি। এখানে এসে ও অপেক্ষা করতে থাকে কখন তানাকা আসবে, কিন্তু সেদিন অনেকক্ষণ হয়ে যায় তবুও তানাকা আসে না। সেখানে 10টা পর্যন্ত অপেক্ষা করতে থাকে ইয়োশি, কিন্তু তানাকা সেদিন আর আসে না। ইয়োশি অনেক আশা নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেটা আর তার পূরণ হলো না, তাই খুব মন খারাপ হয়ে যায় ইয়োশির। আমার ভ্যাকেশন শেষ হয়ে গেলে ইয়োশি যখন স্কুলে চলে আসে ও এসে জানতে পারে তানাকা নাকি অন্য কোনো স্কুলে ট্রান্সফার হয়ে গেছে, যেটা জানতে পেরে ইয়োশি একেবারে অবাক হয়ে যায়। এরকম কিছুর জন্য ইয়োশি একদম তৈরি ছিল না। এরপর থেকে অনেকগুলো দিন কেটে যায়। ইয়োশি সবসময় তানাকাকে মিস করতে থাকে, কারণ তারপর থেকে তানাকার কোনো খোঁজই সে পায়নি। আর এইভাবে নিজের প্রথম ভালোবাসা নিজের জীবন থেকে হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে এমন কিছুর জন্যও কখনোই তৈরি ছিল না ইয়োশি। আর এইভাবেই দেখতে দেখতে গোটা 3টে বছর কেটে যায়। ইয়োশি মিডল স্কুল থেকে এবার হাই স্কুলে ভর্তি হয়েছে। এখন ইয়োশির বয়স 18, কিন্তু 3 বছর কেটে গেলেও সে এখনও তানাকাকে ভুলতে পারেনি। 15 বছরের ইয়োশি যখন ইন্ট্রোভার্ট ছিল, কারোর সঙ্গে মিশতে পারতো না, কিন্তু এই ইয়োশি মানে 3 বছর পরে ইয়োশি নিজেকে অনেকটা বদলে ফেলেছে। সে স্কুলে এখন বন্ধু বানাতে পেরেছে আর তাদের সঙ্গে সে অনেক ভালো ভালো সময় কাটায়। এই ক্লাসেই মাকিতা নামের একটা মেয়ে রয়েছে যে ইয়োশির মতোই ইন্ট্রোভার্ট, আর সেই মাকিতাকে নিয়ে ইয়োশির বাকি 2 বন্ধু আলোচনা করতে থাকে যে মেয়েটা কীরকম, ঠিক যেমনটা মিডল স্কুলে ওকে নিয়ে আলোচনা করতো ওর ক্লাসেরই বাকি মেয়েরা। ইয়োশির এগুলো ভালো লাগে না, কিন্তু তবুও কিছু বলতেও পারে না যেহেতু ইয়োশির বন্ধু ওরা। এমনই লাঞ্চ ব্রেক হয়ে গেলে করিডোর দিয়ে হাঁটার সময় একজনের সঙ্গে হঠাৎ করেই ধাক্কা লেগে যায় ইয়োশির। ছেলেটা বলে, সাবধানে হাঁটবে তো। আর এই গলার ভয়েসটা শুনে এক পলকের জন্য থমকে যায় ইয়োশি। ইয়োশি পেছনে তাকিয়ে দেখে এটা তো আসলে তানাকার ভয়েস, আর এটা সত্যি তানাকা। ইয়োশি তখন তানাকার পেছনে ছুটতে থাকে আর জোরে তানাকা বলে ডাকে। এই সময় ইয়োশির পেছন থেকে একটা ছেলে তানাকাকে মাবুচি বলে ডাকে, আর তখন তানাকা পেছন ফেরে। আর এই 3টে বছর পর তানাকাকে আবার দেখতে পেয়ে একেবারে অবাক হয়ে যায় ইয়োশি। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে ইয়োশি যখন ফিরছিল তখন ও রাস্তায় তানাকাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তানাকা আসলে এখানে অপেক্ষা করছিল ইয়োশির জন্যই। ইয়োশি তারপর তানাকাকে ফলো করতে করতে তানাকার কাছেই চলে আসে আর এসে ওকে তানাকা বলে ডাকে। তানাকা বলে, আমার নাম এখন কৌ মাবুচি, তো এবার থেকে আমরা আমাদের গল্পের মেইন লিড তানাকাকে কৌ বলেই ডাকবো।
অন্য নাম শুনে ইয়োশি যখন ওখান থেকে চলে যাচ্ছিল, কৌ বলে যে সেদিন হঠাৎ করেই বৃষ্টি নেমেছিল, তাই না? এটা শুনে ইয়োশি অবাক হয়ে যায় আর বুঝতে পারে এটা তারই সেই মিডল স্কুলের তানাকা। কৌ বলে, আমাকে আর তানাকা বলে ডাকবে না, আমার নাম এখন কৌ। আমার মা বাবার ডিভোর্স হয়ে গেছে, তাই আমি আমার নাম, পদবি সমস্ত কিছু বদলে ফেলেছি। ইয়োশি বলে, আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি আর আমি একই স্কুলে পড়বো। কৌ এখন এই স্কুলের ক্লাস 1-এর অনার্সের স্টুডেন্ট, আর অনার্স তারাই করতে পারে যারা খুবই ট্যালেন্টেড হয়। কৌ বলে, আমাকে আর কখনো তানাকা বলে ডাকবে না, আমাকে মাবুচি বলে ডাকবে। আমি তো তোমাকে আগে কখনো কারোর ব্যাপারে তারই পেছনে কথা বলতে দেখিনি, তুমি তো আগে এরকম ছিলে না, আমাকে এটা খুবই হতাশ করেছে। কথাটা বলে কৌ যখন ওখান থেকে চলে যাচ্ছিল, ইয়োশি বলে, আমি মাকিতার মতো হতে চাই না, আমি যেমন আগে পুরো ক্লাসের থেকে আলাদা হয়েছিলাম, আমি সেরকম আর থাকতে চাই না। কৌ বলে, তুমি এখন যাদের সঙ্গে ঘোরাফেরা করো তারা তোমার ফেক বন্ধু, আর জীবনে ওরকম ফেক বন্ধু থাকার থেকে না থাকাই অনেক ভালো। এটা শুনে ইয়োশি অনেক অবাক হয়ে যায়, আর ইয়োশি নিজেও খুব ভালো করে জানে যে ওই বন্ধুগুলো সত্যিই ওর ফেক বন্ধু। কৌ আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে হঠাৎ করেই হাঁটার সময় ওর পায়ের কাছে একটা রুমাল চলে আসে, আর দূরে তাকিয়ে দেখতে পায় এই রুমালটা আসলে ক্লাসের ইন্ট্রোভার্ট মেয়ে মাকিতার। ইয়োশি তখন মাকিতাকে সেই রুমালটা ফেরত দিতে চায়, আর মাকিতা সেই রুমালটা ফেরত দেওয়ার জন্য ওকে একটা ছোট্ট টেডি বিয়ারের রিং গিফট করতে চায়। ইয়োশি বলে সে এগুলো আর পছন্দ করে না, সে আগে এগুলো পছন্দ করত। ইয়োশি তারপর ওখান থেকে চলে যাওয়ার সময় মাকিতা বলে, আমার সঙ্গে কথা বলার জন্য থ্যাংক ইউ, আমি তো ভাবতাম যে আমাকে হয়তো ক্লাসের কেউই পছন্দ করে না। ইয়োশি মাকিতাকে খুব ভালোভাবে ফিল করতে পারে, কারণ একটা সময় ইয়োশির জীবনটা ঠিক এমনই ছিল। তাই এবার ইয়োশি মাকিতার থেকে ওই চাবির সুন্দর রিংটা নিজেই চায় আর ওটা নিয়ে নেয়, যেটা দেখে মাকিতা ভীষণ খুশি হয়ে যায়। ইয়োশি তারপর যখন ক্লাসরুমে চলে আসে, ওর বাকি দুই বন্ধুকে জিজ্ঞাসা করে, তুই এই চাবির রিংটা কোথা থেকে পেলি? ইয়োশি বলে, এটা আমাকে মাকিতা দিয়েছে। তখন ওই দুটো মেয়ে মাকিতাকে নিয়ে আবারও উল্টো পাল্টা বলতে থাকে, যেটা শুনে ইয়োশি এবার খুব রেগে যায়, আর ওর মনে পড়ে যায় কৌ ওকে বলেছিল ওর দুই বন্ধু আসলে। আর এই কথাটা মনে পড়তেই ইয়োশি সেই সময় ওর দুই বন্ধুর সঙ্গে খুব বাজেভাবে কথা বলতে শুরু করে, কারণ ওর দুই বন্ধু আসলেই খুব খারাপ মানুষ। যেটা দেখে ওর দুই বন্ধু তো ইয়োশির ওপর অনেক বেশি করে রেগে যায়, আর তারপর ওর সঙ্গে আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। মেয়ে দুটো যখন ইয়োশিকে নিয়ে বাজে কথা বলতে বলতে করিডোর দিয়ে হাঁটছিল, এই সময় ওখান থেকে যাচ্ছিল কৌ, আর কৌ এই কথাগুলো শুনে বুঝতে পারে যে ইয়োশি আসলে এদের সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করে ফেলেছে। এরপর তানাকা আইচি নামের একটা টিচারকে দেখা যায় যে আসলে কৌয়ের দাদা। স্কুলে এই আইচি টিচার যখনই কৌয়ের সঙ্গে কথা বলতে যায়, কৌ সবসময় এই টিচারকে ইগনোর করে, মানে নিজের দাদাকে ইগনোর করে। পরের দিন স্কুলে এসে ইয়োশি মন খারাপ করে একটা জায়গায় বসেছিল, কারণ এখন আর ওর কোনো বন্ধু নেই। তখনই কৌ এসে বলে, তুমি এখানে একা বসে কি করছো? তোমার বন্ধুদের সঙ্গে তোমার কি কিছু হয়েছে? ইয়োশি বলে, সব কিছু তোমার জন্য হয়েছে, তুমি বলেছিলে ওরা ফেক বন্ধু, আর সেই জন্যই ওদের সঙ্গে আমার ঝামেলা হয়ে গেছে। আর এখন আমি কেমন একা হয়ে গেছি সেই মিডল স্কুলের মতো, যেখানে আমার কোনো বন্ধু নেই। আর আমি এরকম থাকতে একদম পছন্দ করি না, যার সঙ্গে কেউ কথা বলবে না, যার কোনো বন্ধু নেই। কথাগুলো বলতে বলতে ইয়োশি তখন কান্না করছিল। কৌ তখন দেখে ওর ক্লাসের বাকি দুই বন্ধু ওই করিডোর দিয়ে আসছিল, সেই জন্য কৌ তাড়াতাড়ি করে ইয়োশিকে নিজের একদম খুব কাছে টেনে নেয়, যেটা দেখে ইয়োশি খুব অবাক হয়ে যায়। কৌ বলে, এর জন্য তুমি আমাকে দোষারোপ করতে পারো না, তুমি যদি তোমার জীবনে সঠিক বন্ধু চুজ না করো তাহলে সেটার দায়িত্ব আমার নয়। ইয়োশি তখন কৌকে আবার তানাকা বলে ডাকলে কৌ বলে, আমি না তোমাকে বলেছি তুমি আমাকে মাবুচি বলে ডাকবে? তানাকা বলে আর কেউ এক্সিস্ট করে না। কথাটা বলে কৌ ওখান থেকে চলে যায়। ইয়োশি তখন চিৎকার করে কৌ বলে ডাকে। কৌ বলে, তুমি আমার টাইটেল ধরে কেন ডাকছো? ইয়োশি বলে, মাবুচি নামটা কেমন যেন, ওটা বলে ডাকতে কেমন লাগছে, তাই এবার থেকে আমি কৌ বলেই ডাকবো। কৌ বলে, যা ইচ্ছে তাই করো। কথাটা বলেই ও ওখান থেকে চলে যায়। তবে ইয়োশি এইটা খুব করে ভাবছে যে হঠাৎ করেই তানাকার জীবনে এমন কি হয়েছে যে ওর নাম, পদবি সমস্ত কিছু বদলে ফেলেছে। আর শুধু তাই নয়, পুরো মানুষটাই যেন এই 3 বছরে কেমন বদলে গেছে। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। ইয়োশি তখন ছুটতে ছুটতে ওর পুরনো দুই বন্ধুর কাছে চলে আসে আর তাদের কাছে কালকের জন্য সরি চায়। কিন্তু ওর দুই বন্ধু বলে দেয় তারা আর ইয়োশির সঙ্গে কোনো রকমের ফ্রেন্ডশিপ রাখতে চায় না। কথাটা বলে ওরা ওখান থেকে চলে যায়, যেটাতে খুব মন খারাপ হয়ে যায় ইয়োশির। মাকিতা তখন ইয়োশির সঙ্গে কথা বলতে আসে আর বলে, তোমাদের ঝগড়া মেটেনি এখনো?
ইয়োশি বলে, আমার তো মনে হচ্ছে আর কোনোদিনই কিছু ঠিক হবে না। মাকিতা বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার সঙ্গে কথা বলতে পারি। এটা শুনে ইয়োশি খুব খুশি হয়ে যায়। মাকিতা বলে, তুমি চাইলে আমরা দুজন একসঙ্গে বন্ধুও হতে পারি। আর তাতে ইয়োশি তো এক কথাতেই রাজি হয়ে যায়, আর ওরা দুজনে একে অপরের বন্ধু হয়ে যায়। এরকমভাবে দেখতে দেখতে আরও একটা বছর কেটে যায়। ইয়োশি এখন এক ক্লাস থেকে ওপরের ক্লাসে উঠে গেছে। ও ছুটতে চলে আসে ওর কোন ক্লাসরুমে পড়েছে ওর নাম সেটা দেখার জন্য, আর দেখতে পায় এবার ভালো ক্লাসরুম মানে এ সেকশনে ওর নাম এসেছে, যেটা দেখে ইয়োশি ভীষণ খুশি হয়ে যায়। ইয়োশি তারপর চলে আসে তার নতুন ক্লাসরুমে, আর এসে দেখতে পায় এই ক্লাসরুমে ওর খুব ভালো বন্ধু মাকিতাও রয়েছে। এই ক্লাসে মোরাও নামের একটা মেয়ে রয়েছে যে কারোর সঙ্গে কোনো কথা বলে না আর সবসময় একটা অ্যাটিটিউড নিয়ে থাকে। তখনই কৌ এসে বলে, সাইড দাও। ইয়োশি যখন এই ক্লাসে কৌকে দেখতে পায় ও তো ভীষণ অবাক হয়ে যায়, আর এসে জিজ্ঞাসা করে, তুমি তো অনার্স ক্লাসে পড়তে, তাহলে এখানে কি করছো তুমি? কৌ বলে, আমার অনার্সের নাম্বার ভালো আসেনি, সেই জন্য এখন এই ক্লাসে ট্রান্সফার করে দিয়েছে। যেটা শুনে ইয়োশি তো একেবারে অবাক। সেই মিডল স্কুলের সময়টা ওরা আবারও মনে পড়ে যায় যখন ওরা দুজনে একই ক্লাসে একই ক্লাসরুমে থাকতো, আর এবার থেকেও সেই একই ঘটনা আবারও রিপিট হচ্ছে। এরকমই কৌ ইয়োশির দিকে তাকালে ইয়োশি চোখটা সাথে সাথে সরিয়ে নেয়, তারপর আবার নিজে কৌয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে মোরাও নামের ওই মেয়েটা এসে ইয়োশির সামনে বসে পড়লে ইয়োশি মোরাওয়ের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু মোরাও কাউকে পাত্তাই দেয় না। ইয়োশি বুঝে যায় মোরাও তার বন্ধু এত সহজে হবে না, আর দূর থেকে এই সমস্ত কিছুই কিন্তু কৌ দেখতে থাকে। এই মোরাও নামের মেয়েটা টিচার তানাকাকে মনে মনে অনেক পছন্দ করে, যে টিচার কৌয়ের নিজের দাদা। মোরাও এসে স্কুলের নোটিশ বোর্ডের নোটিশ দেখে বুঝতে পারে লিডারশিপ ট্রেনিংয়ে ট্রেনার হবে তানাকা ইয়োশি, তাই তাকেও এই লিডারশিপে জয়েন করতেই হবে। তখনই আয়া নামের একটা ছেলে চলে আসে যে মনে মনে মোরাওকে অনেক ভালোবাসে, কিন্তু মোরাও সে তো শুধুমাত্রই কৌয়ের দাদা তানা চাইচিকেই মনে মনে ভালোবাসে, তাই এই আয়া নামের ছেলেটাকে একদমই পাত্তা দেয় না। পরের দিন স্কুলে টিচার সেই লিডারশিপের কথা বলে, আর সেই লিডারশিপ ট্রেনিংয়ে জয়েন হওয়ার জন্য বেশ কিছু স্টুডেন্টকে প্রত্যেকটা ক্লাস থেকেই নেওয়া হবে, আর সেই লিডারশিপ গ্রুপের লিডার হতে চায় ইয়োশি, যেটা দেখে খুব অবাক হয়ে যায় কৌ, আর সে তার ক্লাস রিপ্রেজেন্ট করবে সবার সামনে। তবে শুধু সে একা নয়, তার সঙ্গে কোনো একজন ছেলেকেও দরকার। সে সবাইকে বলে যে কেউ কি তার সঙ্গে পার্টনার হতে চায়, কিন্তু দেখা যায় কেউ হাত তুলছিল না। এটা দেখে ইয়োশির মনটা অনেক খারাপ হয়ে যায়। কৌ বুঝতে পারে যে ইয়োশির সঙ্গে পার্টনার হতে কেউই চাইছে না, সেই জন্য কৌ নিজেই তখন হাত তোলে, যেটা দেখে একেবারে অবাক হয়ে যায় ইয়োশি। আর এবারে দুজন মিলে একই সঙ্গে এই ক্লাসটাকে রিপ্রেজেন্ট করবে ওরা। ও বলে, এবার আমাদের 3 জনকে লাগবে এই গ্রুপে কাজ করার জন্য। তখনই মোরাই নামের মেয়েটা হাত তোলে, যাতে এই লিডারশিপ গ্রুপে জয়েন হয়ে ও সময় কাটাতে পারে তানাকা ইয়োশির সঙ্গে। আর মুরাইকে দেখে সাথে সাথে হাত তোলে আয়া, কারণ সে মুরাইয়ের সঙ্গে সময় কাটাবে। আর তারপরে হাত তোলে মাকিতা, কারণ সে তো ইয়োশির বন্ধু, যেটা দেখে ইয়োশি খুব খুশি হয়ে যায়। আর এবার 5 জন মিলে ওরা হয়ে গেছে লিডারশিপ গ্রুপ। তারপর লিডারশিপ ট্রেনিংয়ের ডে 1 মানে প্রথম দিন দেখানো হয়। সেখানে প্রত্যেকটা ক্লাস থেকেই 5 জন করে এসেছে। ওদের সবাইকে একটা করে ফর্ম দেওয়া হয়েছে, যেখানে স্কুলের কিছুদিন পরে ইভেন্ট রয়েছে, সেখানে নতুন কিছু করতে হবে। সেই জন্য সবার থেকে আইডিয়া নেওয়া হবে যে নতুন কি করলে স্কুলকে খুব ভালো করে রিপ্রেজেন্ট করা যাবে। কিন্তু ইয়োশির টিম থেকে কেউই ভালো কিছু বলতেই পারছিল না, আর ইয়োশির মাথাতেও কিছুই আসছিল না। তারপর অনেকটা সময় পেরিয়ে গেলে প্রত্যেকটা স্টুডেন্ট একটা অডিটোরিয়াম হলে চলে আসে। সেখানে টিচার এক একটা ক্লাস ধরে জিজ্ঞাসা করে তারা নতুন করে কি করতে চাইছে স্কুলে। এরপর এক এক করে স্কুল খুব সুন্দর সুন্দর আইডিয়া দিতে থাকে। আর এবার পালা চলে আসে ইয়োশির, আর ইয়োশি এখানে কিছুই লেখেনি, শুধুমাত্র গুড মেমোরিজ লিখেছে। টিচার জিজ্ঞাসা করলে ওই কাগজটাই নিয়ে নেয় কৌ, আর কৌ নিজের মাথায় যা আইডিয়া ছিল সমস্ত কিছু ওই কাগজটা দেখে বলতে থাকে, এমন ভাব করছিল যেন সব কিছুই কাগজেই লেখা আছে। আর এই সমস্ত আইডিয়ার মধ্যে গুড মেমোরিজটা ছিল মেইন পয়েন্ট। এটা শুনে টিচাররা খুব খুশি হয় যে এটা একটা নতুন আইডিয়া, আর এইভাবেই কৌ ইয়োশিকে বাঁচিয়ে নেয়, যেটা দেখে ইয়োশি তো খুব খুশি হয়ে যায়। সেদিন সন্ধ্যা হয়ে গেলেও ইয়োশি সেই ফর্মেই কাজ করছিল, আর ওখানেই তখন কৌ চলে আসে। কৌ এসে বলে, সন্ধ্যা হয়ে গেছে, তুমি এখনো বাড়ি যাওনি কেন? ইয়োশি বলে, আমার ভালো লাগছে না। কৌ তখন ওই ডেস্কেই বসে একইভাবে মাথাটা নিচু করে বসে পড়ে, যেটা দেখে ইয়োশি সেই সময় কৌয়ের দিকে মুখটা ঘুরিয়ে নেয়।
কৌ বলে, জীবনে আমাদের অনেক মুহূর্ত আসে যে মুহূর্তগুলোকে আমরা কখনো চাই না, কিন্তু সেগুলোকে আমাদের মেনে নিতে হয়। কথা বলতে বলতে কৌ তখন ইয়োশির দিকে ফেরে, আর ইয়োশি আর কৌ হঠাৎ করেই ভীষণ কাছাকাছি চলে আসে দুজনের, যেটা বুঝতে পেরে কৌ আবারও মুখটা ঘুরিয়ে নেয়। ইয়োশি বলে, তুমি কখনো আমার মতো হবে না, যেখানে জীবনের সমস্ত কিছুই বৃথা বলে মনে হবে। ইয়োশি বলে, কৌ তুমি এতটা বদলে গেলে কেন? কৌ বলে, সেসব পুরনো অতীত, এখন আমায় যেটা দেখছো সেটাই আমি। ইয়োশি বলে, তুমি এখন কৌ মাবুচি। আচ্ছা, এই কৌ মাবুচি হয়ে তুমি কি সত্যি ভালো আছো? কেন তানাকা তোমার জীবন থেকে চলে গেল? কথাটা বলার পরে ইয়োশি কৌয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আর কৌয়ের মাথার খুব কাছে চলে আসে। কৌয়ের শরীরের গন্ধটা নিতে থাকে, যেটা বুঝতে পেরে কৌ ওখান থেকে উঠে যায় আর বলে, যে চলে গেছে তাকে নিয়ে ভাবার সময় আমার আর নেই। কথাটা বলে কৌ যখন চলে যাচ্ছিল, ইয়োশি এসে কৌকে আটকায় আর বলে, কিন্তু আমি ভাবি, হঠাৎ করে তুমি আমার জীবন থেকে অদৃশ্য হয়ে গেলে, তারপর আবারও ফিরে এলে, আর ফিরে এলে তো এলে একদম অন্য একটা মানুষ হয়ে ফিরে এলে। কৌ তখন ইয়োশির কাঁধে মাথা রাখে আর বলে, সরি, সেদিন তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছিলাম আমি, তাই না? সেদিন আমি তোমার কাছে যাব বলে সমস্ত কিছু ঠিক করে ফেলেছিলাম, কিন্তু বাড়িতে এমন কিছু হয়ে গিয়েছিল যে কারণে আমি যেতে পারিনি। সেদিনের জন্য অনেক সরি। ইয়োশি বলে, সরি বলার কোনো দরকার নেই, আমি বুঝতে পেরেছি। এরপর কৌ কিছু না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলে ইয়োশি করিডোর থেকে দূরে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ের পেছন পেছন হেঁটে যাচ্ছে কৌ, যেটা দেখে ইয়োশি খুব অবাক হয়ে যায়। ইয়োশি তখন চুপি চুপি কৌকে ফলো করতে থাকে আর চলে আসে একটা ক্লাসরুমের বাইরে। ও বাইরে থেকে দেখতে পায় যে মেয়েটা আসলে প্রপোজ করছে কৌকে, কিন্তু কৌ মেয়েটাকে মুখের ওপরে রিজেক্ট করে দেয়। এই সমস্ত কিছু দেখে খুব অবাক হয়ে যায় ইয়োশি। তারপর মেয়েটা সেই ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। ইয়োশি তখন তাড়াতাড়ি করে পালাতে যাবে, কিন্তু তখনই কৌয়ের সঙ্গেও ধাক্কা লেগে যায়। কৌ বলে, তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? ইয়োশি তখন বলে যে মোটেই না। কৌ তখন বলে, যা পারো করো বলে ও হাঁটতে থাকে। ইয়োশি বলে, তুমি মেয়েটাকে রিজেক্ট করলে কেন? ও তো অনেক কিউট ছিল। কৌ কিছুই বলে না। ইয়োশি বলে, তোমার কি গার্লফ্রেন্ড আছে? কৌ বলে, না। ইয়োশি বলে, তাহলে কাকে পছন্দ করো তুমি? কৌ বলে, তুমি কি আমাকে লাইক করো? কৌয়ের মুখে এমন কথা শুনে ইয়োশি তো একেবারে অবাক হয়ে যায়। কৌ বলে, চিন্তা করো না, আমি তো মজা করছি। কথাটা বলেই কৌ ওখান থেকে হাঁটা লাগায়। এরপর শুরু হয়ে যায় লিডারশিপ ট্রেনিং ডে 2, মানে দ্বিতীয় দিন, যেখানে আজকে ওদের সবাইকে নতুন কিছু করতে হবে। সেখানে যা টাস্ক উঠবে সেই টাস্ক অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। আর আজকে ওদের টাস্ক পড়েছে এই সুইমিং পুলটাকে পরিষ্কার করা। যে সুইমিং পুলটা ছিল অনেক বড় আর পরিষ্কার করতেও অনেক সময় লাগবে, কিন্তু কিছু করার নেই, ওদের টাস্ক পড়েছে যখন করতে তো হবেই। ওরাও যেহেতু এই টিচারকে মনে মনে পছন্দ করে, তাই এই টিচারের সঙ্গে অনেক সময় কাটাতে চায়, কিন্তু টিচার তাকে শুধুমাত্র তার স্টুডেন্টের নজরেই দেখে। মুরাও তখন টিচারের জামাটা টেনে ধরে আর নিজের মনের কথা টিচারকে জানায়, যেটা সে আগেও করেছে। টিচার বলে, তুমি আমার স্টুডেন্ট, আর যতক্ষণ আমি তোমার টিচার আছি ততক্ষণ আমি এগুলো কিছুই করতে পারবো না। এই কথা তো তোমাকে আমি আগেও বলেছি, তুমি বুঝতে কেন চাইছো না? মুরাও, নিজের গ্রুপে ফিরে যাও আর সবার সঙ্গে কাজ কমপ্লিট করো। এদিকে বাকি 4 জন অপেক্ষা করছিল কখন মুরাও ফিরবে, আর তখনই মুরাও সমস্ত ঝাড়ু নিয়ে ওখানে চলে আসে। ইয়োশি তখন মুরাওয়ের সঙ্গে অনেক ভালো করে কথা বলতে আসলেও মুরাও ইয়োশির সঙ্গে কথা বলে না। সেই সময় হঠাৎ করেই ওখানে পা স্লিপ করে মাকিতা পড়ে যায়, আর ওর পায়ে এতটাই মচকা লাগে যে ও আর নিজের পায়ে দাঁড়াতেই পারে না। কৌ তখন ওর সামনে বসে আর মাকিতাকে ওর পিঠে উঠে যেতে বলে, যাতে মাকিতাকে নিয়ে ও স্কুলের হসপিটালে পৌঁছতে পারে। যেটা শুনে মাকিতা প্রথমে তো কিছুতেই কৌয়ের পিঠে উঠতে চাইছিল না, এমনিতেই মাকিতা অনেক লাজুক স্বভাবের মেয়ে। ইয়োশি বলাতে মাকিতা রাজি হয়ে যায় আর কৌয়ের পিঠে উঠে পড়ে। যতই মাকিতা ইয়োশির বন্ধু হোক না কেন, কিন্তু ইয়োশির একটু মন খারাপ হয়ে যায় এটা দেখে। কৌ যখন মাকিতাকে নিজের পিঠের ওপর উঠিয়ে নিয়ে হসপিটালের দিকে আসছিল, সেই সময় মাকিতার কৌকে অনেক ভালো লেগে যায় যে ছেলেটা কত ভালো, তাকে কতটা হেল্প করছে, আর এভাবেই কৌয়ের প্রতি মাকিতার একটা ফিলিংস চলে আসে। এদিকে এরা 3 জন মিলে, মানে আয়া, মুরাও আর ইয়োশি মিলে কাজ করতে থাকে। ইয়োশি তখন আবার স্টোর রুমে চলে আসে কিছু জিনিস নেওয়ার জন্য, কিন্তু স্টোর রুমে কোথায় কি আছে সেটা তো ইয়োশি কিছুই জানে না। হঠাৎ করেই একটা মাকড়সা দেখে ইয়োশি তখন ভীষণ ভয় পেয়ে যায়, আর ওখানেই তখন কৌ চলে আসে। কৌকে দেখে ইয়োশি জিজ্ঞাসা করে, মাকিতা কোথায়? কৌ বলে, মাকিতাকে হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি। এরপরে কৌ সেই মাকড়সাটাকে ধরে বাইরে ফেলে দেয় আর বলে, সবকিছুতে এত ভয় পেলে চলে না। এটা দেখে ইয়োশি খুব খুশি হয়ে যায়।
এরপর ওরা 4 জন মিলে একসঙ্গে কাজ করতে শুরু করে। আর পুরো কাজটা করে ফেললে টিচার ওদের পুরো 10-এ 10 দিয়ে দেয়, যেটাতে তো ইয়োশি ভীষণ ভীষণ খুশি হয়ে যায়। তখনই মাকিতা ওখানে চলে আসে, আর মাকিতার পায়ে তখন ব্যান্ডেজ করা ছিল। সেদিন রাতে সবাই যখন একই সঙ্গে ঘুমিয়েছিল, তখন ভোর হওয়ার কিছুক্ষণ আগে ঘুমটা ভেঙে যায় ইয়োশির। ইয়োশি তারপর বাইরে জল কিনতে আসে, আর সেই সময় উপরে করিডোর দিয়ে ও কৌকে হাঁটতে দেখে, যেটা দেখে তারপর ইয়োশি চলে আসে কৌয়ের কাছে। ইয়োশি বলে, তুমি এখানে কি করছো এখন? কৌ বলে, আমার ঘুম ভেঙে গেছিল। ওরা দুজনে আসলে স্কুলের রুফটপে ছিল, সেই জন্য কৌ ভাবছে যে আজকে সানরাইজটা ও দেখবে। এরপর ওরা দুজনে ওখানে চুপ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। ইয়োশি বলে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তুমি আমাকে তুমি তুমি করে ডাকো, কিন্তু নাম ধরে ডাকো না। এইরকম কথার কোনো উত্তরই কৌ দেয় না। বাইরে অনেক ঠান্ডা হওয়ার জন্য ইয়োশির তখন ঠান্ডা লেগে যায় আর হাঁচি দিতে থাকে। কৌ তখন নিজের জ্যাকেটটা খুলে ইয়োশিকে দিয়ে দেয়, যেটা দেখে ইয়োশি খুব অবাক হয়ে যায়। কৌ বলে, কি সব পরে বাইরে বেরিয়েছো? ইয়োশি খুব খুশি হয় যে কৌ নিজের জ্যাকেট ওকে দিয়ে দিয়েছে। ইয়োশি বলে, যাই, আমি বাকিদেরকেও এখানে ডেকে নিয়ে আসি। এরপর ইয়োশি আর কৌ ওদের বাকি বন্ধুদের এখানে ডেকে নিয়ে আসে, আর ওরা 5 জনে চলে আসে রুফটপে আজকে একসঙ্গে সানরাইজ দেখবে বলে। আর এখানে মুরাও খুব ভালোভাবেই কথা বলতে শুরু করে ইয়োশির সঙ্গে, যেটা দেখে ইয়োশি খুব খুশি হয়ে যায়। এরপর সূর্যটা যখন একটু একটু করে উঠতে শুরু করে, ওরা যখন এটা দেখতে পায় খুব খুশি হয়ে যায়। আর এভাবেই 5 বন্ধুর মধ্যে খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়, যেটা আগে ওদের মধ্যে কখনোই ছিল না। এই দিনটা স্মরণীয় করে রাখার জন্য ওরা সবাই মিলে একসাথে সেলফি তুলতে থাকে। আর আজকে ইয়োশি যখন কৌকে হাসতে দেখে, তখন বলতে থাকে যে তোমাকে অনেক দিন পর আবার এইভাবে হাসতে দেখলাম। আমার মনে হচ্ছে এই মাবুচি যেন আস্তে আস্তে আবার তানাকাতে পরিণত হচ্ছে। এরপরে ইয়োশি বাড়িতে চলে আসে, আর মাকিতা ওকে মেসেজ করে বলে, আমার মনে হচ্ছে আমি মাবুচিকে ভালোবেসে ফেলেছি। যেটা দেখে ইয়োশি সে তো একেবারেই অবাক হয়ে যায়। পরের দিন স্কুলে এসে ওরা যখন জুতো পরিবর্তন করছিল, সেই সময় ইয়োশির সঙ্গে দেখা হয়ে যায় মাকিতার। মাকিতা বলে, ইয়োশি, তুই আবার মাবুচিকে মনে মনে লাইক করিস না তো? হঠাৎ করে এমন কথা শুনে ইয়োশি অনেক অবাক হয়ে যায় আর বলে যে না না, আমি লাইক করি না। এটা শুনে মাকিতা অনেক খুশি হয়ে যায়। ওদের মধ্যে ভালো ফ্রেন্ডশিপ হয়ে যাওয়াতে এখন মুরাও, মাকিতা আর ইয়োশি 3 জন মিলে একসঙ্গে থাকে সব সময়। মাকিতা বলে, আমি শুনেছি যে মিডল স্কুলে তুই আর মাবুচি একই সঙ্গে পড়তিস। ইয়োশি বলে, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার। মাকিতা বলে, স্কুল লাইফে কৌ মাবুচি কেমন ছিল? তখন ইয়োশির মনে পড়ে যায় তাদের স্কুল জীবনের কথা। একদিন স্কুলের বন্ধুরা সবাই মিলে একসঙ্গে লুকোচুরি খেলতে শুরু করে, যে যার মতো প্রাইভেট জায়গাতে লুকিয়ে পড়তে ব্যস্ত ছিল। তখনই ইয়োশি আর কৌ একই জায়গায় লুকায়। আর এই ঘটনাগুলো ঘটেছিল ইয়োশির সঙ্গে কৌয়ের পরিচয় হওয়ার পরে। ইয়োশি তখন অবাক হয়ে খালি দেখতেই থাকে কৌকে। ইয়োশি কৌয়ের খুব কাছে আসে আর কৌয়ের গায়ের গন্ধ শুকতে থাকে। হঠাৎ করে কৌ পেছনে তাকালে ইয়োশি ভীষণ ভয় পেয়ে যায়। আর তখনই কৌয়ের কিছু বন্ধুরা এসে কৌকে ওখান থেকে পার করে আনে, মানে ধরে ফেলে। আর তারপর গেমের নিয়ম অনুযায়ী ওকে জেলে বন্দি করে দেয়। আর ইয়োশি দূর থেকে চুপি চুপি কৌকে দেখতে থাকে। আর কৌ ভালো করে বুঝতে পারে যে ইয়োশি ওর দিকেই তাকিয়ে আছে। আর এই সমস্ত কথাই সেই সময় মনে পড়ে যাচ্ছিল ইয়োশির। কিন্তু ইয়োশি বলে যে ওকে আমার তেমন মনে নেই, আমাদের মধ্যে তেমন কথা হতো না। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে ইয়োশি আর কৌ রয়ে যায় ক্লাসেই, কারণ যেহেতু ওরা ক্লাসের রিপ্রেজেন্টেটিভ, এই দলের জন্য ওদের কিছু কাজ করতে হবে। এরপর 2 জন মিলে যখন কাজ করতে শুরু করে, তখন ইয়োশি মনে মনে বলে যে আমার এতটা নার্ভাস ফিল হচ্ছে কেন। ইয়োশি তখন কৌয়ের হাতের লেখা দেখে, কৌয়ের পেন ধরার স্টাইল দেখে, কাঁধ দেখে, চুল দেখে, মুখ দেখে, মানে কৌয়ের সমস্ত কিছু ইয়োশির খুব ভালো লাগছিল। অনেকক্ষণ লেখার পরে ওখানে কৌ শুয়ে পড়ে, কারণ ওর নাকি ঘুম পাচ্ছে। ইয়োশি তখন কৌয়ের মাথার চুলগুলো অবাক হয়ে দেখতে থাকে। আর তারপর আবারও কৌয়ের মাথার গন্ধটা নিতে যাবে। কৌ বলে, কেন এরকম করছো? তুমি সবসময় আমার এরকম গন্ধ শুকতে চাও কেন? তুমি কি মনে করো এগুলো আমি বুঝতে পারি না? ইয়োশি সেই সময় অনেক লজ্জায় পড়ে যায়। এরপর 2 জন মিলে একসঙ্গে ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। হঠাৎ করে ইয়োশি বলে, আমি এগুলো স্যারের কাছে জমা দিয়ে আসছি, বলেই ও সামনে হাঁটা দিতে থাকে। আর অন্যদিকে কৌ চলে যায়। টিচারকে সমস্ত কিছু জমা দিয়ে ইয়োশি যখন জুতো চেঞ্জ করতে আসে, তখন ও ওখানেই কৌকে দেখে খুব অবাক হয়ে যায়। আসলে কৌ ইয়োশির জন্যই এখানে অপেক্ষা করছিল। এটা দেখে ইয়োশি খুব খুশি হয়ে যায়।
ওরা দুজনে তারপর চলে আসে রেল স্টেশনে আর ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। কৌ তখন ইয়োশির খুব কাছে চলে আসে আর ইয়োশির গায়ের গন্ধ শুকতে থাকে। কৌ বলে, তুমি কি পারফিউম মেখে এসেছো? ইয়োশি বলে, কই না তো। কৌ বলে, তাহলে হয়তো এটা তোমার চুলের শ্যাম্পু থেকে আসছে। তোমার চুলের শ্যাম্পুটার গন্ধটা বেশ অ্যাট্রাকটিভ। কৌয়ের মুখে এমন কথা শুনে ইয়োশি খুব অবাক হয়ে যায় আর তারপর নিজের চুলের গন্ধ নিজেই শুকতে থাকে। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে ওরা 3 বন্ধু মিলে চলে যায় একটা কফি শপে, সেখানে গিয়ে গল্প করতে থাকে। ইয়োশি তখন মাকিতাকে সত্যিটা জানিয়ে দেয় যে সেও মনে মনে কৌকে পছন্দ করে। যেটা শুনে মাকিতা বলে, কোনো ব্যাপার না, আমরা 2 বন্ধু একই জনকে ভালোবাসতেই পারি, তাতে কি এমন আসে যায়। তারপর ওয়াশরুমে যাবে বলে মাকিতা তখন ওখান থেকে উঠে যায় আর তারপর দেখা যায় ওয়াশরুমে এসে মাকিতা তখন অনেক 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 কান্না করছিল। যতই হোক সে তো এখন কৌমাবুজিকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে আর এখন ওরই বেস্ট ফ্রেন্ড ইয়োশি সেও নাকি কৌকে মনে মনে পছন্দ করে। এটা জানার পর মন খারাপ তো হবেই। অনেক কান্নাকাটি করে মাকিতা আবার চলে আসে বন্ধুদের সঙ্গে গল্প করতে আর এমন একটা ভাব করতে থাকে যেন ওর কিছু যাই আসে না। আর এটা দেখে ইয়োশি বুঝতে পারে যে না, তাহলে হয়তো সত্যি সত্যি এটা শুনে মাকিতা কিছু মনে করেনি। সেই সময় মুরায়েরও মনে হয় যে ওরা যেহেতু 3 বন্ধু তাই ওরও ওর সিক্রেটটা সবাইকে বলে দেওয়া উচিত। মুরাও বলে যে আমি মনে মনে টিচারকে পছন্দ করি। যেটা শুনে ইয়োশি আর মাকিতা দুজনেই তো একেবারে হাঁ হয়ে যায়। আর আজকে মোরাও নিজের সিক্রেটটা সবাইকে বলতে পেরে ওরও অনেক ভালো লাগছিল। সেদিন যখন ইয়োশি বাড়ির দিকে আসছিল তখনই রাস্তায় ওর কৌয়ের সঙ্গে দেখা হয়ে যায়। ইয়োশি বলে, তুমি এখন এখানে কি করছো? কৌ বলে, এটা একটা সিক্রেট। ইয়োশি তারপর কৌকে ফলো করতে করতে দেখতে পায় যে বেশ কয়েকটা বাজে গোছের ছেলের সঙ্গে বসে রয়েছে কৌ, আর ছেলেগুলো তখন সিগারেট খাচ্ছিল আর কৌকেই খেতে বলছিল। যেটা দেখে ইয়োশি তাড়াতাড়ি করে কৌয়ের কাছে ছুটে আসে আর বলে, তুমি কখনোই এগুলো করতে পারো না। ছেলেটা বলে যে এই মেয়েটা কি তোর গার্লফ্রেন্ড? কৌ বলে, মোটেই না। ছেলেটা বলে, তাহলে আমি কি চান্স নিতে পারি? কৌ বলে, নিতেই পারিস। ছেলেটা তারপর যখনই কথা বলতে আসে ইয়োশির সঙ্গে, কৌ তখন বলে, আমার মনে হয় না তোর ওর সঙ্গে কথা বলা উচিত। ওর মাথা থেকে খুব বাজে গন্ধ বেরোয়, তাছাড়া ও সপ্তাহে মাত্র একবার স্নান করে। এটা শোনার সাথে সাথেই ছেলেটা ইয়োশিকে ছেড়ে দেয়। কৌ আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। তো বোঝাই যায় যে কৌ কেন কথাগুলো বলেছে। ইয়োশি কৌয়ের ওপর অনেক রেগেছিল কারণ কৌ ওর নামে বাজে বাজে কথা বলেছে। কৌ আর ইয়োশি তখন ওখানে থাকা একটা ঝিলের পাশে বসে পড়ে। ইয়োশি জানতে চায় ওই ছেলেগুলো কে, কেন কৌ ওদের সঙ্গে মেশে। কৌ বলে তার ভালো লাগে আর সে এখন এদের সঙ্গে মিশতেই ভালোবাসে। ইয়োশি বলে, তোমার কখনোই ওদের সঙ্গে মেশা উচিত নয়। স্কুলে তো তোমার কত বন্ধু আছে, তুমি তো ওদের সঙ্গে মিশতে পারো। কৌ তখন কিছুই বলে না। সেই সময় ওখানে একটা বিড়াল চলে আসে। এই বিড়ালটার সঙ্গে মাঝে মাঝেই কৌ এখানে এসে সময় কাটায়। বিড়ালটার জন্য কৌয়ের অনেক চিন্তা হয়। ইয়োশি বলে, তুমি বিড়ালটাকে অ্যাডপ্ট করে নিচ্ছ না কেন? কৌ বলে, আমি কোনো কিছুই নিজের খুব কাছে রাখতে চাই না, যদি সে ছেড়ে চলে যায় তাহলে ভীষণ কষ্ট হয়। ইয়োশি বলে, কিন্তু সবাই তো ছেড়ে চলে যায় না। কথাটা শুনে কৌ কিছুই বলে না। পরের দিন স্কুলে কৌয়ের দাদার টিচার ওর সঙ্গে কথা বলতে আসলে কৌ আবারও ওর দাদার সঙ্গে বাজে ব্যবহার করে ইগনোর করে চলে যায়। আর আড়াল থেকে ইয়োশি আর ওর বন্ধুরাই সমস্ত কিছু দেখে। ইয়োশি বলে, আমার কাছে একটা আইডিয়া আছে ওদের রিলেশন ঠিক করার। এরপর কৌ বাড়িতে যখন ঘুমাচ্ছিল আয়া ওকে ফোন করে বলে, বন্ধুরা মিলে তোর বাড়িতে গ্রুপ স্টাডি করতে আসছি। এটা শুনেই তো একেবারে অবাক হয়ে যায় কৌ, মানে এক্ষুনি ওর বাড়িতে সবাই মিলে আসবে। এরপর কৌ দরজা খুলে দেখতে পায় ওর বাকি 4 বন্ধু এসে হাজির, যেটা দেখে কৌ মোটেই খুশি হয় না। এরপর সবাই মিলে যখন কৌয়ের রুমে চলে আসে তখন সবার খুব ভালো লাগে, কারণ একটা ছেলের রুম যে এত গোছানো থাকে তারা সেটা কখনো ভাবতেই পারেনি। কৌ এসে নিজের মতো বিছানায় শুয়ে যায়, ওরা যা পারে করুক এটা ভেবে। কিছুক্ষণ পরে কৌ পেছন তাকে দেখে যে আয়া আর ইয়োশি দুজন মিলে খুব কাছাকাছি হয়ে পড়াশোনা করছে, যেটা দেখে কৌয়ের একদমই পছন্দ হয় না। ঠিক সেই সময় ও দুজনের মাঝখানে বসে পড়ে আর ভাব দেখাতে থাকে ও অনেক পড়াশোনা করবে এবার। এরপর 5 জনে মিলে একসঙ্গে গ্রুপ স্টাডি করা শুরু করে। কিছুক্ষণ পরে আরও স্ন্যাক্স কেনার জন্য মুরাও আর আয়া বেরিয়ে পড়ে। এদিকে মাকিতা কৌয়ের রুমের বিভিন্ন জিনিসপত্রগুলো ঘেটে ঘেটে দেখতে থাকে। তখনই টেবিলের নিচে কিছু জিনিসের ওপরে মাকিতার চোখ পড়ে আর ওখানে ছিল একটা নোটবুক। মাকিতা তখন নোটবুকটার প্রত্যেকটা পেজ দেখতে থাকে যে কৌ কি কি লিখেছে এখানে। তখনই একটা পৃষ্ঠায় কিছু একটা দেখে খুব অবাক হয়ে যায় মাকিতা। অন্যদিকে ইয়োশি তখন আরেকটা বেডরুমে চলে আসলে দেখতে পায় যে কৌয়ের মা মারা গেছে আর সেখানে কৌয়ের মায়ের কিছু ছবি। কৌ এসে জানায় সেবার সামার ব্রেকে তার মা মারা গিয়েছিল।
আর সেই জন্যই ওর সঙ্গে দেখা করতে আসতে পারেনি। ডাক্তার জানিয়েছিল কৌয়ের মায়ের ফুসফুসে ক্যান্সার হয়ে গিয়েছিল আর মাত্র 6 মাস সময় ছিল তাকে বাঁচিয়ে রাখার। সেই জন্য স্কুল ছেড়ে পড়াশোনা ছেড়ে কৌ পুরো সময়টা তার মায়ের সঙ্গে কাটাতো। অনেক ছোটবেলাতেই কৌয়ের মা আর বাবার মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল, তাই কৌয়ের পাশে সে সময় কেউ ছিল না। কৌয়ের যে দাদা সে ছিল বিদেশে, তাই সমস্ত কিছু কৌকে একা হাতে সামলাতে হয়েছিল। সেই দিনগুলো কৌয়ের ভয়ঙ্কর কেটেছিল, যেগুলোর কথা ভাবলে কৌ কিছুতেই ঘুমাতে পারে না। কৌ নিচে রান্নাঘরে এসে দেখে ওর দাদা সেই টিচার এসেছে। তাকে দেখে কৌ খুশি হয় না। আসলে সেই সময় বিদেশ থেকে কৌয়ের দাদা ফেরেনি, তাই জন্যই কৌয়ের তার দাদার ওপর এত রাগ। আসলে একটা মানুষ চাইলেই কি বিদেশ থেকে যখন তখন ইচ্ছে করলেই আসতে পারে? তার জন্য ভিসা দরকার হয়, টিকিট দরকার হয়, আরও অনেক প্রসিডিওর থাকে। আর কৌয়ের দাদা স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে গিয়েছিল, তাই তার কাছে ফেরার জন্য যথেষ্ট টাকাও ছিল না। কিন্তু কৌ বয়সে অনেক ছোট ছিল বলে তার দাদার এই ব্যাপারগুলো বুঝতে পারেনি, আর সেই রাগ সে মনের মধ্যে এখনো পুষে রেখেছে। কৌয়ের দাদারও খুব মন খারাপ থাকে যে কৌ কখনোই ওর সঙ্গে ভালো করে কথা বলে না। মন খারাপ করে কৌ সেই ঝিলের পাশে আসে আর একা বসে সময় কাটায়, আর সাথে যোগ দেয় সেই বিড়ালটা। কৌ তখন ভাবে যে এই রাস্তার বিড়ালগুলোর জীবনে কত কষ্ট, তারা রাস্তায় একা থাকে, কোনোদিনও খাবার পায়, কোনোদিনও পায় না। আর এই বিড়ালটা তো কেউ আপনজন বলতে নেই, ঠিক যেন কৌয়ের জীবনটার মতো। পরের দিন সকাল হয়ে গেলেই কৌ স্কুলে চলে আসে, আর ইয়োশি এসে ওকে জিজ্ঞাসা করে, আজকে তুমি ফ্রি আছো? কৌ জিজ্ঞাসা করে, কেন? মুরাও বলে, আজকে আমি তোমাদের সবাইকে ইংরেজি শেখাবো, কারণ মুরাও পড়াশোনায় সব থেকে ভালো, তাই ওই সবাইকে ইংলিশ শেখাবে। এরপর সেদিন সবাই লাইব্রেরিতে চলে আসে, আর সেখানে মুরাও সবাইকে ইংলিশ শেখানো শুরু করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই আসলেও কৌ এখনো এসে পৌঁছয়নি। মাকিতা কৌকে ফোন করছিল, কিন্তু কৌ ফোনটাও ধরছিল না। ইয়োশি তখন তাড়াতাড়ি করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে কৌকে খুঁজতে, যে কোথায় গেল। আর তাড়াহুড়ো করে বেরানোর সময় লাইব্রেরিতে একটা ছেলের সঙ্গে ইয়োশি ধাক্কা লেগে যায়, আর ইয়োশির চুলটা সেই ছেলেটার বোতামে আটকে যায়। ছেলেটা তখন অনেক চেষ্টার পরে সেই চুলটা ছাড়াতে পারে। এই ছেলেটার নাম হচ্ছে তোমা। তোমা বলে যে একটু সাবধানে চলবে তো, যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ইয়োশি বলে থ্যাংক ইউ, আর তারপর তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে যায়। তবে প্রথম দেখাতে ইয়োশিকে তোমার বেশ ভালো লেগে যায়। ইয়োশি এরপর চলে আসে কৌয়ের বাড়িতে, কিন্তু কৌ বাড়িতে ছিল না, ওর দাদা ছিল। ইয়োশি তখন বাড়ির ভেতরেই কৌয়ের জন্য অপেক্ষা করতে থাকে কখন ফিরবে। ইয়োশি তার টিচারকে জিজ্ঞাসা করে যে কৌয়ের সঙ্গে তার ঝামেলাটা কেন। টিচার তখন সবটা খুলে বলে যে আসলে কিসের জন্য তার ভাই তার উপর এত রেগে আছে। কথাগুলো শুনে ইয়োশি তখন অনেক ইমোশনাল হয়ে যায়, আর চোখ থেকে জল পড়তে থাকে। এখানে আর কৌয়ের জন্য অপেক্ষা না করে বেরিয়ে পড়ে। এদিকে কৌ তখন সেই ছেলেগুলোর সঙ্গে সময় কাটাচ্ছিল। সেই সময় দূর থেকে ইয়োশি ওর নাম ধরে ডাকে, আর ওর দিকে ছুটে আসতে থাকে, যেমনটা সেই মিডিল স্কুলে ওর দিকে ছুটে এসেছিল ইয়োশি। আর কৌ তখন ইয়োশির দিকে অবাক হয়ে চেয়েছিল। ইয়োশি সেই কৌয়ের হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে আসে, যেটা দেখে কৌ একেবারে অবাক হয়ে যায়। ইয়োশি কৌকে বোঝায় যে তার দাদার আসলেই কোনো দোষ ছিল না, পরিস্থিতির চাপে সেই সময় তার দাদা তার পাশে থাকতে পারেনি, তার জন্য তার দাদা অনেক কষ্ট পাচ্ছে এখন। কৌ যেন তার দাদার সঙ্গে আর খারাপ ব্যবহার না করে, কিন্তু কৌ সে তো কিছুই মানতে চায় না। ইয়োশি সেই সময় কৌয়ের ওপর অনেক রেগে যায় আর মারতে থাকে ওকে। কৌ বলে, তুমি এসবের মধ্যে কেন ঢুকছো? সেই সময় কৌ ওখান থেকে চলে যেতে গেলে হঠাৎ করেই পাটা পিছলে যায়, আর দুজন মিলেই সেই সময় একে অপরের গায়ের ওপর পড়ে যায়। ইয়োশি বলে, তুমি যতই দেখাও না কেন তুমি কারোর জন্য কেয়ার করো না, কিন্তু তুমি সবার জন্যই মন থেকে অনেক কেয়ার করো। তুমি আসলে ভয় পাচ্ছ যদি তোমার মায়ের মতো আমরা সবাই তোমার থেকে কখনো দূরে চলে যাই, আর সেই জন্যই তুমি কাউকে আপন করতে পারছো না। এইভাবে যদি প্রত্যেকটা মানুষ হারিয়ে ফেলার ভয় পায়, তাহলে পৃথিবীটা চলবে কি করে? তুমি আগে নিজেকে প্লিজ একটু ভালোবাসো। এইভাবে দিনের পর দিন নিজেকে আর কষ্ট দিও না। কৌ তখন ইয়োশিকে শক্ত করে জড়িয়ে ধরে। দেখা যায় কৌয়ের চোখ থেকে তখন জল পড়ছিল। ইয়োশি ওখান থেকে উঠে যেতে চাইলে কৌ আবারও ইয়োশিকে জড়িয়ে ধরে আর বলে, আমাকে প্লিজ এখন ছেড়ো না। ইয়োশি বুঝতে পারে কৌ যে কান্না করছে সেটা কৌ ইয়োশিকে দেখাতে চাইছে না, আর সেই জন্যই এইভাবে ইয়োশিকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পরে কৌ ইয়োশিকে ছেড়ে দেয়। কৌ বলে, তোমার মনে আছে আমরা স্কুলে যখন চোর পুলিশ খেলেছিলাম, সেদিন আমি তোমাকে বাঁচিয়ে নিজে ধরা পড়ে গেছিলাম। সেই দিনগুলো আমাদের জীবনে অনেক সুন্দর ছিল। ইয়োশি বলে, কারণ সেই সময় তুমি অন্যরকম একটা মানুষ ছিলে, তাই সমস্ত কিছুতে আনন্দ করতে জানতে।
কৌ বলে, আমি সেই সময় তোমাকে ভালোবাসতাম ইয়োশি। ইয়োশি তখন আমি তোমাকে ভালোবাসি বলার পরিবর্তে বলে, আমিও তোমাকে ভালোবাসতাম। আর দুজনে এইভাবে একে অপরের দিকে অবাক হয়ে খালি তাকিয়েই থাকে। তখনই হঠাৎ করেই ইয়োশির পেটটা ডেকে ওঠে। আসলে ওর খুব খিদে পেয়েছে। কৌ বলে, আমারও খুব খিদে পেয়েছে। তারপর দুজনকে বাই জানিয়ে চলে আসে কৌ বাড়িতে। আর বাড়িতে এসে ওর দাদাকে রান্না করতে দেখে। কৌ এসে ওর দাদাকে বলে, আমার খিদে পেয়েছে। যেটা শুনে ওর দাদা একেবারে অবাক হয়ে যায়। এরপর দুজন মিলে একসঙ্গে ডিনার করতে বসে, যেটা অনেক বছর ধরে ওর দাদা চেয়ে এসেছে। আর আজকে সেটা অবশেষে পূরণ হয়েছে। আসলে ওই যে ইয়োশি কৌকে বুঝিয়েছে, তাই তো আজকে কৌ সমস্ত রাগ ভুলে ওর দাদার সঙ্গে ডিনার করছে। আর নিজের ভাইয়ের সঙ্গে এত বছর পরে ডিনার করার জন্য ওর দাদা তখন কান্না করতে থাকে। আসলে অনেক ইমোশনাল হয়ে যায়, যেটা দেখে ওর ভাই একেবারে অবাক হয়ে যায়। আর দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক একদম ঠিক হয়ে যায়। পরের দিন সকালবেলা ইয়োশি স্কুলে চলে আসে। আর কালকে রাতে কৌ যখন ওকে জড়িয়ে ধরেছিল সেই কথাটা মনে পড়তেই ইয়োশির তখন অনেক লজ্জা লাগছিল। সেই সময়ই কৌ স্কুলের মধ্যে চলে আসে। আর দুজনকে খালি আর চোখে বারবার তাকাতে থাকে। আর যখনই দুজনের চোখে পড়ে যায় তখন লজ্জা পেয়ে দুজনেই মুখ সরিয়ে নেয়। একটা সময় কৌ তো লজ্জা পেয়ে নিজের মাথাটাই নিচু করে ফেলে, যেটা দেখে ইয়োশি একেবারে অবাক হয়ে যায়। এরপর কৌ পড়াশোনাতে অনেক মন দেয়, যে কৌ এতদিন একদম পড়াশোনা করতো না। সে এখন দিন রাত মন দিয়ে খালি পড়াশোনাই করে। আর সাথে বন্ধুদের সঙ্গেও অনেক গল্প করতে থাকে। তারপর পরীক্ষার শেষে দেখা যায় ওদের সবার নাম ভালো লিস্টে ছিল, কারণ সবাই মন দিয়ে পড়াশোনা করেছিল। আর এরপরেই সামার ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে। তাই সব বন্ধুরা মিলে প্ল্যান করে যে সামার ফেস্টিভ্যালে একদিন সবাই মিলে একসাথে দেখা করবে। এরপর সেই সামার ফেস্টিভ্যাল চলে আসে। মোরাও আর ইয়োশি অপেক্ষা করছিল সবার জন্য। আর সেই সময় জাপানিজ ট্র্যাডিশনাল ড্রেস ইউকাতা পরে চলে আসে ওখানে মাকিতা, যাকে তো দেখতে খুবই সুন্দর লাগছিল। কিন্তু মাকিতা এসে দেখে ওর বাকি দুই মেয়ে বন্ধু ইউকাতা মানে এই ড্রেস পরেনি। তাই ওর খুব অকওয়ার্ড লাগছিল যে ও একাই পরেছে। মাকিতা বলে, আজকে আমি চেষ্টা করব কৌকে নিজের মনের কথা জানাতে। যেটা শুনে একটু হলেও মন খারাপ হয়ে যায় ইয়োশির। তখনই ওখানে আয়া আর কৌ চলে আসে। আর সবাই মিলে চারপাশটা ঘুরতে শুরু করে একসাথে। আজকে মাকিতা কৌয়ের পাশে পাশে হাঁটছিল, যেটা দেখে খুবই মন খারাপ লাগছিল ইয়োশির, মানে জেলাস ফিল হচ্ছিল। হঠাৎ করেই মাকিতা সে সময় পড়ে যাচ্ছিল, কারণ এইসব ট্র্যাডিশনাল ড্রেস পরার অভ্যেস নেই। তখনই পেছনে আয়া আর মুরাও ঘুরতে চলে যায়। আর এদিকে কৌ আর মাকিতা মাঝখানে হঠাৎ করেই একা পড়ে যায় ইয়োশি। তখনই একটা বাচ্চা ছেলে দৌড়তে গিয়ে তার হাতের পুরো খাবারটা ফেলে দেয় ইয়োশির গায়ে। আর ওর জামাটাতে দাগ হয়ে যায়। ইয়োশির সামনে তাকিয়ে দেখে যে কৌ আর মাকিতা নিজেদের মতোই হেঁটে যাচ্ছে। ওখানেই তখন তোমা নামের ওই ছেলেটাকে দেখা যায়, যার সঙ্গে ধাক্কা লেগেছিল লাইব্রেরিতে ইয়োশির। তোমা দূর থেকে ইয়োশিকে দেখতে পায় আর ইয়োশির কাছে চলে আসে। ইয়োশি তোমাকে দেখেই চিনতে পারে এটা তো সেই ছেলেটাই। তোমা তখন নিজের রুমাল দিয়ে ওই জামার দাগটা তোলার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই উঠছিল না। তোমা বলে, ওখানে আমি একটা ট্যাপ কল দেখেছিলাম, ওখানে গিয়ে ধুয়ে ফেললে দাগ উঠে যাবে। অন্যদিকে হাঁটতে হাঁটতে কৌ তখন পেছনে তাকিয়ে দেখে ইয়োশি আসছে কিনা। সেই সময় কৌয়ের একদম পাশ থেকে ইয়োশি তোমাকে নিয়ে হেঁটে চলে যায়। আর ইয়োশিকে অন্য একটা ছেলের সঙ্গে এখানে দেখে একেবারে অবাক হয়ে যায় কৌ এসেই তখন ইয়োশিকে তোমার থেকে দূরে সরিয়ে নেয় আর বলে, এটা আমার গার্লফ্রেন্ড, তুমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় যাচ্ছ? মা বলে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে ছেড়ে কোথায় বা চলে গিয়েছিলে? এটা শুনে কৌ অনেক রেগে যায়। আর ইয়োশি তখন ওদের দুজনের ঝামেলা থামায়। ইয়োশি বলে সে তোমার সঙ্গে যাচ্ছে এই দাগটা ওঠানোর জন্য। এরপর কৌয়ের সামনে ইয়োশি তোমার সঙ্গে চলে যায়, যেটা দেখে কৌয়ের মনটা খুবই খারাপ হয়ে যায়। তখনই ওখানে মোরাও আর আয়া চলে আসে। ও বলে, ইয়োশির জন্য আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। ও তখন চাইছিল কিছু স্ন্যাক্স কিনে আনতে। মাকিতা বলে, আমিও তোমার সঙ্গে যাব। এদিকে ইয়োশি ওর জামার দাগ উঠিয়ে ফেলতে পারে, তবে জামাটা ভিজে বলে পরতে পারছিল না। সেই সময় তোমা নিজের নামটা বলে আর একে অপরের নাম জেনে পরিচয় হয়। ইয়োশি তখন জানায় যে কৌ আসলে ওর বয়ফ্রেন্ড নয়, বন্ধু। ইয়োশি দূরে তাকিয়ে দেখে যে কৌ মাকিতার সঙ্গে কোথাও একটা যাচ্ছে, যেটা দেখে মনটা একটু খারাপ হয়ে যায় ইয়োশির। এরপরে অনেকক্ষণ হয়ে যায়, সবাই অপেক্ষা করতে থাকে, কিন্তু কৌ আর মাকিতা এখনো ফেরে না। অন্যদিকে মাকিতা নতুন জুতো পরেছিল বলে পায়ে ফোসকা পরে আর হাঁটতে পারছিল না। কৌ সেই সময় মাকিতার পায়ে নিজে ওষুধ লাগিয়ে দেয়, যেটাতে মাকিতা অনেক খুশি হয়ে যায়। মাকিতা বলে, আমি তোমাকে ভালোবাসি। মাকিতার মুখে এই কথা শুনে কৌ একেবারে অবাক হয়ে যায়। মাকিতা বলে, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি কৌ মাবুচি। কৌ বলে, থ্যাংক ইউ।
কিন্তু আমি তোমাকে সেই চোখে দেখি না। কৌয়ের থেকে এমন রিজেকশন পেয়ে মাকিতার অনেক কষ্ট হলেও হাসি দিয়ে তার সেই কষ্টটা লুকানোর চেষ্টা করে, আর কৌয়ের আড়ালে এসে চোখের জল ফেলতে থাকে। ফ্ল্যাশব্যাকে সেদিন দেখানো হয় যেদিন সেই নোটবুকটা পেয়েছিল মাকিতা। সেখানে ওই পৃষ্ঠায় ও দেখতে পেয়েছিল কৌ নাম লিখে রেখেছে ইয়োশির। তাই মাকিতা বুঝতে পেরেছে যে আসলে কৌ সেও মনে মনে ইয়োশিকে পছন্দ করে। এই সময় ইয়োশি মাকিতার কাছে ছুটতে চলে আসে, কারণ মাকিতার পায়ের জন্য ইয়োশির অনেক চিন্তা হচ্ছিল। এটা দেখে মাকিতা অনেক খুশি হয়ে যায় যে সে তার মনের ভালোবাসার মানুষ পেল না তো কি হয়েছে, কিন্তু ইয়োশির মতো খুব ভালো একটা সে বন্ধু পেয়েছে জীবনে। আর এমন ভালো বন্ধু মাকিতা কখনো হারাতে চায় না। সেদিন রাতে ওই ফেস্টিভ্যাল থেকে ওরা দুজন মিলে একসঙ্গেই বাড়ির দিকে আসছিল। আর তারপর এভাবেই হাঁটতে হাঁটতে ওরা সেই বোর্ডটার সামনে দাঁড়িয়ে পড়ে যেখানে সামার ভ্যাকেশনের কথা লেখা ছিল, যেখানে লেখা ছিল ল্যান্টার্ন ফেস্টিভ্যাল, মানে আতশবাজির কথা। কারণ প্রত্যেক বছর সামার ফেস্টিভ্যালে এই ল্যান্টার্ন ফেস্টিভ্যাল হয়। ইয়োশি বলে এটাই সেই ল্যান্টার্ন ফেস্টিভ্যাল যেখানে আমাদের দুজনে যাওয়াই হয়নি। কৌ বলে সাংকাকু পার্কে সন্ধ্যে 7টার সময়। ইয়োশি বলে এটাই বলেছিলে তুমি। কৌ আবারও বলে সাংকাকু পার্ক সন্ধ্যে 7টা। মানে কৌ বলতে চাইছে ইয়োশির সঙ্গে এরকমই ল্যান্টার্ন ফেস্টিভ্যালে ওরা দুজন মিলে আবারও দেখা করবে, যেটা ওদের আগেরবার হয়নি। কথাটা বলেই কৌ যখন চলে যাচ্ছিল ইয়োশি ওর হাতটা ধরে, আর ইয়োশি সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, যেটা শুনে কৌ ভীষণ খুশি হয়ে যায়। আর তারপর দুজনে একসঙ্গে আবারও ভীষণ লজ্জা পেতে পেতে একসাথে আসতে থাকে। বাড়িতে এসে আজকে খুব খুশি ইয়োশি, কারণ ওদের সেই স্বপ্ন পূরণটা হতে চলেছে। ওরা আবারও একে অপরের কাছে আসছে। সেদিন আর একটু বেশি রাত হয়ে গেলে কৌ ইয়োশিকে ফোন করে আর বলে যে প্ল্যানটা হয়েছিল সেখানে কৌ আসতে পারবে না, ওর কিছু দরকার পড়ে গেছে। কৌয়ের সামনে খুব সহজেই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারলেও খুব মন খারাপ হয়ে যায় ইয়োশির। কতটাই না আশা করেছিল, কিন্তু আবারও সমস্ত কিছু ভেস্তে গেল। দেখতে দেখতে এভাবে সামার ভ্যাকেশন শেষ হয়ে যায়, আর আজকে ইয়োশি স্কুলে যাবে বলে রেডি হচ্ছে। তবে একটা ভয় ইয়োশির মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে যে এবার যদি আগেরবারের মতো স্কুলে গিয়ে দেখে আর কৌ নেই, যেমনটা আগেরবার হয়েছিল। কারণ বিগত কয়েকদিন ধরে ও কৌকে মেসেজ করে যাচ্ছে, কিন্তু কৌ সেটার কোনো রিপ্লাই করছে না, আর সেই জন্য ইয়োশির অনেক ভয় হচ্ছে। এরপর ইয়োশি চলে আসে স্কুলে, আর সেই সময় কিছু ছেলে বলছিল যে একটা ছেলে নাকি ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে গেছে, যেটা শুনে একদম আতঙ্কে বুকটা কেঁপে ওঠে ইয়োশির। ইয়োশি তাড়াতাড়ি করে ক্লাসরুমে চলে আসে, এসে দেখে যে কৌয়ের সিটটা সত্যিই ফাঁকা। এটা দেখে একেবারে অবাক হয়ে যায় ইয়োশি। সেই সময় দূর থেকে কৌ ওকে ডাকে, আসলে কৌ একটু দূরে বসেছিল। ইয়োশি ছুটতে এসে কৌকে খুব মারে আর বলে কতদিন ধরে মেসেজ করে যাচ্ছি, কল করে যাচ্ছি, কোনো কিছুর আনসার করছো না। কৌ বলে আমি নাগাসাকিতে গেছিলাম, সেখানে আমার একটা বিশেষ কাজ পড়ে গেছিল। ইয়োশি রাগ দেখেই বলে সেটা তুমি আমাকে ফোনে বলতে পারতে না। কৌ বলে আমার জন্য চিন্তা করো না, আমি আর অদৃশ্য হয়ে যাব না। কথাটা শুনে ইয়োশি খুব খুশি হয়ে যায়। এরপর থেকে আরও অনেকগুলো দিন কেটে যায়। ইয়োশি যখন দেখে কৌ সব বন্ধুদের সঙ্গে কি সুন্দর স্বাভাবিকভাবে কথা বলছে, হাসছে, খেলছে, তখন এগুলো দেখে ইয়োশি অনেক খুশি হয়ে যায়। এরকমই একদিন 3 বন্ধু মিলে দেখে যে আজকাল কৌ নিজের ফোন নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে, সবসময় কারোর একজনের সঙ্গে চ্যাটিং করে। কিন্তু সবসময় চ্যাটিং করতে ব্যস্ত থাকলেও ইয়োশি যে মেসেজগুলো করে সেগুলো সিনও করে না আর রিপ্লাইও করে না। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে সেই তোমাকে দেখা যায় ও কিছু বন্ধুর সঙ্গে কফি শপে চলে এসেছে, আর সেই কফি শপেই চলে এসেছে কৌ আর ইয়োশি। তোমা দূর থেকে ওদের দুজনকে দেখতে পায়। ওরা দুজন মিলে যখন একসঙ্গে খাওয়া শুরু করে তখন ইয়োশি জিজ্ঞাসা করে তুমি নাগাসাকিতে কেন গিয়েছিলে। কৌ বলে আমার মা যখন হসপিটালে ভর্তি ছিল সেই হসপিটালেই একটা আঙ্কেলও ভর্তি ছিল, সেই আঙ্কেলের মেয়ে হচ্ছে নারুমি। সেই হসপিটালেই নারুমির সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমরা সমবয়সী হওয়ায় একে অপরের মনের দুঃখটা বুঝতে পেরেছিলাম। ওর বাবারও ক্যান্সার হয়েছিল। যেদিন আমি তোমাকে বললাম যে আমরা দুজনে ল্যান্টার্ন ফেস্টিভ্যালে যাব, সেদিনই আমি খবর পেয়েছিলাম যে নারুমির বাবা মারা গেছে। পরের দিন সকালবেলাতেই আমি নারুমির সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলাম নাগাসাকিতে, আর সেই জন্যই তোমার সঙ্গে বেরোতে পারিনি। ইয়োশি সবটা শুনে বলে তুমি কি এখন নারুমির সঙ্গেই চ্যাটিংয়ে ব্যস্ত থাকো। ও বলে হ্যাঁ, আসলে বাবাকে হারিয়ে ও বড্ড একা হয়ে পড়েছে, আর ওর কোনো বন্ধু নেই, সেই জন্যই ওর পাশে থাকি। এই সময় নারুমি নামের মেয়েটা কৌকে ফোন করে আর বলে সে কৌয়ের সঙ্গে দেখা করতে চায়। ফোনের বাইরে থেকে এই কথাগুলো সবই ইয়োশি শুনতে পায়, আর ইয়োশি তখন কৌকে যেতে বলে। তাই কৌ তখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে নারুমির সঙ্গে দেখা করতে। ও
তোমা দেখতে পায় যে ইয়োশিকে এখানে একা রেখে কৌ চলে যাচ্ছে, যে জন্য ইয়োশির মনটাও খারাপ। এদিকে তোমার যে দুই বন্ধু ওরাও তাড়াতাড়ি চলে যায় ট্রেনে টাইম হয়ে গেছে বলে। তোমা সেই সময় চলে আসে ইয়োশির সঙ্গে গল্প করতে, আর ওরা দুজনে বসে একসঙ্গে খুব সুন্দর গল্প করতে থাকে, তাতে ইয়োশির মনটাও ঠিক হয়ে যায়। অন্যদিকে কৌ যখন নারুমির সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন ওর মনে হয় যে হঠাৎ করে এইভাবে ইয়োশিকে কফি শপে একা রেখে ফেলে আসা ওর উচিত হয়নি। তাই নারুমিকে ফোন করেও বলে যে আমি আজকে আসতে পারবো না, যে বন্ধুর সঙ্গে আজকে আমি বেরিয়েছিলাম ওর সঙ্গেই থাকবো, তোমার সঙ্গে আমি পরে দেখা করব। কথাটা বলেই কৌ আবারও সেই কফি শপের দিকে আসছিল, আর দূর থেকে ও দেখতে পায় ইয়োশি এখন সেই ছেলেটা মানে তোমার সঙ্গে বসে গল্প করছে। এটা দেখে কৌয়ের মনটা খুব খারাপ হয়ে যায়। এরপরে সেই স্কুলটাকে নতুন করে সাজানো হচ্ছিল, কারণ সেই ইভেন্ট আসতে চলেছে, আর যেহেতু সেই লিডারশিপে যারা যারা রয়েছে তাদের ওপরেই পুরো দায়িত্ব। এরকমই ওপর থেকে ইয়োশি দেখতে পায় যে কারোর সঙ্গে হেসে হেসে ফোনে কথা বলছে কৌ। ইয়োশি বুঝতে পারে নারুমি নামের মেয়েটার সঙ্গেই গল্প করছে। কিছুক্ষণ পরে ইয়োশি যখন এক জায়গায় বসে স্ন্যাক্স খাচ্ছিল, দূরে তাকিয়ে দেখে ও এখন ফোন ছেড়ে আবার চ্যাটিংয়েও ব্যস্ত, যেটা দেখে ইয়োশির অনেক রাগ হচ্ছিল, জেলাস ফিল হচ্ছিল। এই সময় তোমা চলে আসে ইয়োশির সামনে। ইয়োশি তখন অফার করে ওর খাবারটা তোমাকে খাওয়ার জন্য। তোমা তখন ইয়োশির হাত থেকে সেই খাবারটা কামড়ে খায়। দূর থেকে এটা যখন দেখতে পায় কৌ তখন ওর তো খুবই জেলাসি ফিল হচ্ছিল। ও কোনোভাবেই ইয়োশির সাথে অন্য কোনো ছেলেকে মেনে নিতেই পারে না। স্কুলের ইভেন্টের জন্য একটা ওয়েটারের ড্রেস পরেছিল ইয়োশি, আর সেই সময় ওর সঙ্গে দেখা করতে চলে আসে তোমা। তোমা এসে বলে যে ইয়োশিকে ড্রেসটা পরে বেশ ভালোই লাগছে, কিন্তু ইয়োশি লজ্জা পাচ্ছিল যেহেতু এটা ওয়েটার ড্রেস আর আগে কোনোদিনও সে পরেনি। ও তখনই ওখানে চলে আসে আর দূর থেকে এসব দেখতে থাকে। কৌকে দেখেই তোমা তখন ওখান থেকে চলে যায়। ইয়োশি জিজ্ঞাসা করে আচ্ছা আমাকে এটা পরে কেমন লাগছে? কৌ বলে একদম বেকার। এটা শুনে ইয়োশি তখন কান্না করতে থাকে। আসলে এটা ওর ফেক কান্না, কৌকে দেখানোর জন্য যে কৌ কি করে কাঁদতে দেখলে। কৌ তখনই সেই ইয়োশিকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইয়োশি তো নাটক চালিয়েই যায়। ইয়োশির কান্না থামানোর জন্য কৌ তখন ইয়োশিকে শক্ত করে জড়িয়ে ধরে, যেটা দেখে ইয়োশি তো একেবারে অবাক হয়ে যায়। কৌ বলে আই এম সরি, তোমাকে ভালো লাগছে, আমি ওটা এমনি বলেছিলাম। কথাটা বলে কৌ তখন ইয়োশির চুলের ওপর দিয়ে ওর গালে কিস করে। এটা দেখার পর ইয়োশি সে তো একেবারে অবাক হয়ে যায়। কৌ বলে ও তুমি তাহলে কান্না করছো না? ইয়োশি বলে তুমি এক্ষুনি কি করলে? কৌ তখন অনেক লজ্জায় পড়ে যায়, কি বলবে বুঝতে পারে না। সেই সময় কৌয়ের ফোনটা বেজে ওঠে। আসলে নারুমি ফোন করেছিল কৌকে, আর সেটা ইয়োশি খুব ভালো করে বুঝতে পারে, আর সেই জন্যই ওর অনেক কষ্টও হয়। পরের দিনই স্কুলে সেই ইভেন্ট শুরু হয়ে যায়। সেখানে অনেকজন আসে আর স্টুডেন্টরাও অনেক বেশি এক্সাইটেড ছিল। স্কুলের মধ্যেই তারা একটা ক্লাসরুমে একটা ছোটখাটো রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে। সেখানে ছেলেরা মেয়ে সেজেছে আর মেয়েরা ছেলে সেজেছে। কৌকে মেয়েদের ড্রেস পরে তো ভীষণই ফানি দেখাচ্ছিল। কৌকে দেখে ইয়োশি খালি হাসতে থাকে। সেই সময় ইয়োশির সঙ্গে দেখা করতে আসে তোমা। ওদের দুজনকেই দূর থেকে দেখতে পায় কৌ, কিন্তু ওর তো এটা একদম পছন্দ হয় না। তোমা বলে আজকে 3:30টার সময় স্কুলের ইভেন্টে আমি আমার বন্ধুদের নিয়ে একটা ব্যান্ড বানিয়েছি, সেখানে গান গাইবো, আর আমি চাই তুমিও সেই ইভেন্টে জয়েন হও। ইয়োশি এটা জানতে পেরে খুব অবাক হয়ে যায় যে তোমা গান গাইতে জানে। ইয়োশি কথা দেয় যে সে অবশ্যই যাবে। এটা শুনে তোমা সেও খুব খুশি হয়ে যায়। এরপরে তোমা ওখান থেকে চলে যায়। ওদের এই সমস্ত কথাই কিন্তু দূর থেকে কৌ শুনছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। 3:30 বেজে গেলেই ইয়োশি তার বাকি দুই বন্ধুকে নিয়ে চলে আসে তোমার গান শুনতে। তোমা সেই সময় মাইকগুলো ঠিক করতে ব্যস্ত ছিল, আর যখন ইয়োশিকে দেখতে পায় তোমা ভীষণ এক্সাইটেড হয়ে যায় আর চিৎকার করে ওঠে ইয়োশির নাম ধরে। এদিকে সেই সময় মাইক অন ছিল বলে তোমার নিজেই লজ্জায় পড়ে যায়। ইয়োশিকে ফলো করতে করতে সেই ইভেন্টে কৌ সেও চলে এসেছে। কৌ এসে ইয়োশির পাশেই দাঁড়িয়ে পড়ে। ইয়োশি বলে তুমি এখানে কি করছো? কৌ বলে আমার বোর লাগছিল। মা যখন দেখতে পায় ইয়োশির পাশে কৌ দাঁড়িয়ে রয়েছে তখন ওর এটা একদম ভালো লাগে না। এরপরে গানটা শুরু হয়ে যায় আর দেখা যায় তোমা ভীষণ সুন্দর গান করছিল। ইয়োশি একেবারে অবাক হয়ে যায় যে তোমা এত সুন্দর গান করে, সেটা ইয়োশি কখনো ভাবতেই পারেনি। তোমা যখন গান গাইছিল সেই রোম্যান্টিক গানটা শোনার সাথে সাথে কৌ আর ইয়োশি দুজনেরই মনে পড়ে যাচ্ছিল ওদের দুজনের সাথে ঘটা সেই রোম্যান্টিক মুহূর্তগুলোর কথা, যেগুলো ওদের জীবনে বারবার ঘটেছে, যেগুলো খুব সুন্দর মুহূর্ত ওদের জীবনে। আর এই ভালো মুহূর্তগুলোর কথা মনে পড়লে ইয়োশির চোখ থেকে জল পড়তে থাকে। কৌ যখন দেখে ইয়োশির চোখ থেকে জল পড়ছে তখন খুব অবাক হয়ে যায়।
কো ইয়োশির কানে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, কান্না করছো কেন। সেই সময় ইয়োশি কোয়ের দিকে তাকালে অ্যাক্সিডেন্টালি দুজনের মধ্যে কিস হয়ে যায়। আর গান গাইতে গাইতে তোমা এটা দেখতে পায়, আর সেই জন্যই তোমার মনটা খুব খারাপ হয়ে যায়। কো তখন ওখানে না থেকে চলে যায়। এদিকে ইয়োশির তখন মনে পড়ে কোয়ের সঙ্গে কিস করার কথা। অন্যদিকে কো তারও হার্টবিট খুব লাফাচ্ছে। কোয়েরও তখন মনে হয় ইয়োশির সঙ্গে কিস করার কথা, মানে ব্যাপারটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে তো। এরপর ইভেন্ট শেষ হয়ে গেলে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের ক্লাসরুমগুলোকে আবার আগের মতো গুছিয়ে রাখতে শুরু করে। অন্যদিকে ইয়োশি আর তোমা একে অপরের সঙ্গে কথা বলছিল। ইয়োশি বলে তুমি খুব সুন্দর গান গেয়েছো, আমার খুব ভালো লেগেছে। তোমা বলে আমি জানি তুমি আমার গানটা পুরো মন দিয়ে শুনতে পারোনি, তুমি চিন্তা করো না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ইয়োশি বলে তুমি দেখতে পেয়েছিলে। তোমা বলে হ্যাঁ। সেই সময় ওখানে কৌ চলে আসে। কৌ এসে বলে আমি তোমাকে কখন থেকে ডাকছি, তুমি এখানে কি করছো? তুমি কি এখনো কিছুক্ষণ আগে যেটা হয়েছে সেটা নিয়ে ভাবছো? ইয়োশি কিছু না বলে ওখান থেকে ছুটতে পালিয়ে যায়, যেটা দেখে কৌ একেবারে অবাক হয়ে যায়। ইয়োশি কৌয়ের পেছনে ছুটতে গেলে তোমা ওর হাতটা ধরে আটকায় আর বলে ইয়োশি এখন তোমার সঙ্গে কথা বলতে চাইছে না। কৌ বলে আমাদের মধ্যে একদম আসবে না। কথাটা বলেই কৌ ওখান থেকে চলে যায়। ইয়োশিকে ধরার জন্য কৌ ইয়োশির পেছনেই ছুটতে থাকে। কৌ বলে তুমি এভাবে দৌড়চ্ছ কেন? ইয়োশি বলে কারণ তুমি আমাকে তাড়া করছো। কৌ বলে কারণ তুমি দৌড়চ্ছ তাই। এভাবে দৌড়তে দৌড়তে ইয়োশি চলে আসে একটা ক্লাসরুমের ভেতর, আর যেখান থেকে পালানোর কোনো দিকই ছিল না। ইয়োশি তখন এক একটা জিনিস কৌয়ের দিকে ছুটতে থাকে আর বলে আমার কাছে একদম আসবে না। কৌ বলে কিছুক্ষণ আগের জন্য সরি, আমি ওটা ইচ্ছে করে করিনি। ইয়োশি বলে তুমি সরি চাওয়ার জন্য আমার পেছনে এইভাবে দৌড়চ্ছিলে? কৌ বলে এটা নিশ্চয়ই তোমার ভালো লাগেনি। আমি বলতে চাইছি এটা নিয়ে তুমি আর বেশি ভেবো না, এটা শুধুমাত্রই একটা অ্যাক্সিডেন্ট ছিল। এটা শুনে ইয়োশি আবারও রেগে গিয়ে কৌয়ের দিকে একটা জিনিস ছুঁড়ে মারে। আসলে ইয়োশি কৌয়ের থেকে এটাই তো সবসময় চায়, কিন্তু এই কথাগুলো শুনে ইয়োশি বুঝতে পারে কৌ সত্যি ইচ্ছে করে তাকে করেনি, মানে কৌ এরকম কিছু কখনো করতেই চায় না ইয়োশির সঙ্গে। আর এই জন্য ইয়োশি অনেক রাগ দেখাতে থাকে কৌকে। কৌ তখন ইয়োশির অনেক কাছে চলে আসে আর বলে আর এটা যদি অ্যাক্সিডেন্ট না হয়। কথাটা বলে কৌ তখন ইয়োশিকে কিস করে, যেটা দেখে ইয়োশি একেবারে অবাক হয়ে যায়। কৌ বলে এখন তো তুমি আর বলতে পারবে না এটা অ্যাক্সিডেন্ট ছিল। ইয়োশি বলে আমি বুঝতেই পারিনি তুমি আমাকে এইভাবে কিস করবে। কৌ বলে তাহলে আর একবার করি, তুমি যদি না চাও তাহলে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারো। কথাটা বলার পরেও ইয়োশি কিন্তু ওখান থেকে পালায় না, তার মানে ইয়োশি কৌয়ের থেকে এটাই চায়, আর সেই জন্য কৌ সেই ইয়োশিকে কিস করে। আর এখানেই শেষ হয়ে যায় এই ড্রামাটার প্রথম সিজন। তোমরা শুরুতেই আমরা তিন বন্ধুকে একসঙ্গে বসে থাকতে দেখি, ওরা স্কুলে টিফিন পিরিয়ডে একসাথে গল্প করছিল। মাকিতা বলে নিশ্চয়ই কিছু একটা লোকাচ্ছিস তুই আমাদের থেকে। মোরাও বলে হ্যাঁ আজকে তোকে কেমন অন্যমনস্ক লাগছে, কি হয়েছে বল। ইয়োশি তখন দুজনকে এটা বলে দেয় যে স্কুল ফেস্টিভ্যাল চলার সময় সন্ধেবেলা একটা রুমে ও আর কো আটকে পড়েছিল, আর সেই সময় কো ওকে নিজে থেকে কিস করেছে। এটা শুনে মাকিতা আর মোরাও তো একেবারে অবাক হয়ে যায় আর ভীষণ খুশি হয়ে যায় যে ফাইনালি ইয়োশির একটা বয়ফ্রেন্ড হয়ে গেল, আর সেটা আবার কো। কিন্তু ইয়োশির একটাই চিন্তা যে কো তো এখনো নিজের মুখে ওকে আই লাভ ইউ বলেনি। সেই জন্য ইয়োশি নিজেই ঠিক করে ও নিজের মনের কথা নিজেই সোজাসুজি কোয়ের কাছে গিয়ে বলে দেবে। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে কো আর ইয়োশি একসঙ্গে স্কুল থেকে বেরোচ্ছিল, কিন্তু আগের দিন ওই কিসের ব্যাপারটার জন্য দুজনেই দুজনের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিল। এভাবে ওরা দুজন যখন পাশাপাশি হাঁটছিল ওদের দুজনের হাতে বারবার টাচ লেগে যাচ্ছিল। কো তখন ইয়োশির হাতটা সবেমাত্র শক্ত করে জড়িয়ে ধরতেই যাবে, সেই সময় কোয়ের নাম ধরে দূর থেকে কেউ একজন ডাকে, আর সেটা অন্য কেউ নয়, এটা হচ্ছে নারুমি, মানে যে মাঝে মাঝেই ফোন করে আর যার সঙ্গে চ্যাট করতে ব্যস্ত থাকে কো। নারুমিকে এখানে দেখে কো ভীষণ অবাক হয়ে যায়, আর ইয়োশি সেও খুব অবাক হয়। কো তখন নারুমিকে দেখে ওর সঙ্গে কথা বলতে আসে, আর ইয়োশি দূরেতেই দাঁড়িয়ে থাকে। আর নারুমির গলার ভয়েস শুনে ইয়োশি বুঝতে পারে এইটাই সেই নারুমি যার সঙ্গে সবসময় ফোনে কথা বলে কো। এরপর ইয়োশি, কো আর নারুমি নামের ওই মেয়েটা তিনজন মিলে চলে আসে একটা কফি শপে। সেই সময় ওদের নাম্বার ডাকলে অর্ডারটা নেওয়ার জন্য কো উঠে যায়। নারুমি বলে তুমি নিশ্চয়ই কোয়ের গার্লফ্রেন্ড তাই না? ইয়োশি বলে না আমি ওর গার্লফ্রেন্ড নই, যেটা শুনে নারুমি কিন্তু অনেক খুশি হয়ে যায়। ইয়োশি বলে তবে তুমি কি কোয়ের এক্স গার্লফ্রেন্ড? নারুমি বলে না না আমি শুধুমাত্রই বন্ধু।
তখনই ওখানে অর্ডার নিয়ে কৌ চলে আসে আর নারুমিকে বলে, আমার মনে হয় নতুন জায়গায় তুমি অনেক তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে, কারণ তুমি অনেক ফ্রেন্ডলি। আসলে নারুমি সেই নাগাসাকি শহর ছেড়ে এখন টোকিওতে চলে এসেছে, আর এখানেই অন্য একটা স্কুলে ভর্তি হয়েছে। ওই কফি শপেই তোমা তার কিছু বন্ধুদের নিয়ে এসেছিল, আর তখন তোমা দূর থেকে দেখতে পায় ওদের তিনজনকে একসাথে। আর এদিকে ইয়োশি তো মন খারাপ করে একটা ধারে বসে আছে, আর ওরা দুজন নিজেদের মতো গল্প করছিল। এটা দেখে তোমা বলতে থাকে যে এই কৌ নামের ছেলেটা সব মেয়েদেরকে নিয়েই টাইম পাস করতে ভালোবাসে। কৌ তখন নিজের ফোনে সেই ফেস্টিভ্যালের অনেক ছবি দেখাতে থাকে নারুমিকে, আর ওরা দুজন গল্পে এতটাই বেশি ব্যস্ত হয়ে যায় যে ইয়োশি যে ওদের পাশে বসে আছে সেটা যেন ওরা দুজনে ভুলেই গেছে। নারুমি বলে ও যখন এলিমেন্টারি স্কুলে পড়তো তখনই ওর মা আর বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায়, আর ও এতদিন ধরে ওর বাবার সাথেই থাকতো। কিন্তু কিছুদিন আগে তো ওর বাবাটাও মারা গেল, আর সেই জন্য ও চলে এসেছে টোকিও শহরে ওর মায়ের কাছে। কিন্তু এখন ওর মা নতুন করে সংসার পেতেছে, সেখানে নারুমিকে তার মা খুব একটা চাইছে না, আর এই জন্যই নারুমির জীবনে অনেক কষ্ট। তাই কৌ সবসময় নারুমির পাশে থাকতে চায়। এরপর ওই কফি শপ থেকে তিনজন মিলে বেরিয়ে পড়ে, আর নারুমির যেহেতু যাওয়ার রাস্তাটা অন্যদিকে তাই নারুমি ওদেরকে বাই জানিয়ে চলে যায়। আর তারপর ইয়োশি আর কৌ দুজন মিলে নিজেদের বাড়ির দিকে যেতে থাকে। ওরা দুজন মিলে তখন নারুমিকে নিয়েই কথা বলছিল যে নারুমির জীবনটা সত্যি অনেক কষ্টের, আর যেহেতু কৌয়ের জীবনটাও অনেকটাই এরকম তাই কৌ নারুমির জীবনের সঙ্গে নিজেকে অনেক ভালোভাবেই মানিয়ে নিতে পারে। কৌ তখন বলে যে সে আগের মিডল স্কুলটা থেকে ট্রান্সফার হয়ে অন্য মিডল স্কুলে যখন ভর্তি হয়েছিল সেই স্কুলেই নারুমির সঙ্গে ওর প্রথম আলাপ হয়েছিল। কথায় কথায় কৌ নারুমি থেকে জানতে পেরেছিল যে নারুমির মা বাবারও ডিভোর্স হয়ে গেছে, আর কৌয়েরও মা বাবার ডিভোর্স হয়ে গেছে অনেক ছোটবেলায়। তাই এরকম মিল পেয়েই কৌ নিজে থেকেই নারুমির সঙ্গে বন্ধুত্ব করে নেয়, আর ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল একে অপরের। এই কথাগুলোই কৌ সেই সময় ইয়োশিকে বলে শোনাচ্ছিল। হঠাৎ করেই কৌ বলে, আজকে আমি তোমার সঙ্গে বাড়ি পর্যন্ত যেতে পারবো না। কথাটা বলেই কৌ নারুমির সঙ্গে দেখা করবে বলে ছুটতে চলে যায়। আর যাওয়ার সময় যেহেতু সেই কফি শপটার সামনে থেকেই দৌড়ায়, তাই কফি শপের ভেতরে তোমা এটা দেখতে পায়। এদিকে ইয়োশি ওর খুব মন খারাপ হয়ে যায়, আর ও একাই বাড়ির দিকে আসছিল। কিন্তু ওর তখন মনে পড়ে যায় যে কৌ নারুমির জীবনের কষ্টের কথাগুলো যেভাবে বলছিল, মনে হচ্ছিল কৌ যেন নারুমির সঙ্গেই সারাটা জীবন কাটাতে চায়, যেহেতু ওদের জীবনের অনেক মিল আছে। এদিকে কৌ চারিদিকে তখন নারুমিকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ করে ও দূরে তাকিয়ে নারুমিকে মন খারাপ করে একটা জায়গায় চুপ করে বসে থাকতে দেখে। আর এদিকে ইয়োশি সে কৌয়ের সঙ্গে দেখা করবে বলে ছুটতে ছুটতে আসছিল, কারণ ও দেখতে চায় কৌ আর নারুমির মধ্যে আসলেই কোনো সম্পর্ক আছে কিনা। কৌ তারপর নারুমির কাছে চলে আসে, আর নারুমি তখন বসে অনেক কান্না করছিল। কৌ বলে, তুমি বাড়িতে যাবে না? নারুমি বলে, কিন্তু ওই বাড়িতে আমার নিজের মাই তো আমাকে চায় না। এদিকে ইয়োশি যখন পাগলের মতো ছুটতে ছুটতে আসছিল, হঠাৎ করেই রাস্তায় একটা গাড়ির ধাক্কা খেতেই যাচ্ছিল, তবে তোমা এসে লাকিলি ইয়োশিকে বাঁচিয়ে নেয়। তোমা বলে, তুমি রাস্তায় সিগন্যাল না দেখে কেন রাস্তা পার হচ্ছিলে? ইয়োশি তখন তোমাকে অনেকবার করে থ্যাংক ইউ বলতে থাকে, আর হঠাৎ করে রাস্তার ওপারে তাকিয়ে দেখে যে নারুমি আর কৌ একে অপরের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। ইয়োশি এটা দেখে খুব অবাক হয়ে যায় যে ওকে মাঝ রাস্তায় ফেলে কৌ চলে এসেছে নারুমির সঙ্গে দেখা করতে। ইয়োশি তখন রাস্তার এপার থেকে চিৎকার করে কৌকে ডাকে, আর কৌ রাস্তার ওপারে তাকায়, কারণ ও ইয়োশি ডাকটা শুনতে পেয়েছিল। আর ঠিক সেই মুহূর্তেই নারুমি কৌকে জড়িয়ে ধরে, আর নারুমিকে সান্ত্বনা দেওয়ার জন্য কৌ সেও তখন নারুমিকে শক্ত করে জড়িয়ে ধরে, যেটা দেখে একেবারে অবাক হয়ে যায় ইয়োশি। এমন কিছু যে ও দেখতে পাবে সেটা কখনো আশা করেনি ও। তোমা বুঝতে পারছে যে ইয়োশির এটা দেখে খুব কষ্ট হচ্ছে, সেই জন্য তোমা ইয়োশিকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর এটা দূর থেকে দাঁড়িয়ে দেখতেও পায় কৌ, কিন্তু ওর কিছু করার ছিল না। কৌয়ের ঘাড়ে মাথা রেখে নারুমি সেই সময় অনেক কান্না করছিল, আসলেই তো ওর জীবনে সত্যি অনেক কষ্ট। এদিকে ইয়োশি তোমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা কোনো মানুষ ফিলিংস না থাকা সত্ত্বেও কি একে অপরকে কিস করতে পারে? তোমা বলে, অবশ্যই পারে, ওর তো ছেলেরা ফ্ল্যাটিং করে, সেই জন্য কিস করে তো অনেকে, আর এটা অনেক কমন জিনিস। আসলে ইয়োশি কথাটা এই জন্য জিজ্ঞাসা করছে যে ওর মনে হচ্ছে হয়তো কৌ ওকে ভালোবাসে না, কিন্তু কৌ তো ওকে কিস করেছিল, তাই ফিলিংস না থাকা সত্ত্বেই কি কৌ ওকে কিস করেছিল। এরপর আরেকটু বেশি রাত হয়ে গেলে কৌ বাড়িতে ফিরে আসে, আর সেই সময় ওর দাদা বাড়িতে ছিল। এরপর কৌ যখন বেডরুমে আসে দেখতে পায় আয়া ওর বেডরুমে অনেকক্ষণ আগে থেকেই বসে অপেক্ষা করছিল। আয়াকে নিজের রুমে এইভাবে হঠাৎ করে দেখতে পেয়ে কৌ তো খুব অবাক হয়ে যায়।
আয়া বলে, তুই নিশ্চয়ই এতক্ষণ ইয়োশির সঙ্গে রোম্যান্টিক সময় কাটাচ্ছিলি। আমি দেখতে পেয়েছিলাম তোরা স্কুল থেকে আজকে একসঙ্গে বেরোচ্ছিলি। আর হঠাৎ করে কৌকে এরকম মন খারাপ করা অবস্থায় দেখে আয়া অবাক হয়ে যায়। কৌ বলে, আমি এতক্ষণ ইয়োশির সঙ্গে ছিলাম না, আমি নারুমির সঙ্গে ছিলাম, যে নাগাসাকি শহরে থাকে, যার কথা আমি তোদের বলেছিলাম, সেই মেয়েটা। আয়া বলে, তো তুই নারুমির সঙ্গে এত কথা বলতে যাস কেন? কৌ বলে, নারুমি এই শহরেতেই এসেছে ওর মায়ের বাড়িতে, কিন্তু ওর মা ওকে কিছুতেই মেনে নিচ্ছে না, তাই ওর জীবনে এখন অনেক কষ্ট, ও কি করবে কিছু বুঝতে পারছে না। আয়া দেখে যে ঠিক সেই মুহূর্তেই নারুমি ফোন করে কৌকে, আর ফোনে কৌ বলে, আমি এক্ষুনি আসছি। ও যখনই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন আয়া কৌয়ের হাতটা ধরে আটকায় আর বলে, হয়তো আমার কথাটা তোর খুব খারাপ লাগবে, কিন্তু ওর প্রবলেমটা ওর মতো করে মেটাতে দে। পৃথিবীতে কত মানুষের কত সমস্যা থাকে, সব সমস্যার সমাধান তো তুই করতে পারবি না, তাহলে তুই নারুমির ব্যাপারটাকে এতটা কাছ থেকে কেন দেখছিস? কৌ বলে, তোরা যেমন আমার বন্ধু, নারুমি সেও আমার অনেক কাছের বন্ধু, তাই ওর এই কষ্টের সময় আমি ওর পাশে থাকবো না সেটা আমি কখনো না করে থাকতেই পারবো না। কথাটা বলে কৌ তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যায়, আবারও নারুমির সঙ্গে দেখা করবে বলে। পরের দিন সকাল হয়ে গেলে ইয়োশি স্কুলে চলে আসে আর ওই দুই বন্ধুকে জানিয়ে দেয় যে নারুমি বলে মেয়েটা এই শহরেই এসেছে, আর কালকে অনেকক্ষণ কৌয়ের সঙ্গে গল্পও করেছে, সেই জন্য ইয়োশির কিছুই ভালো লাগছে না। ইয়োশি তো এটাই বুঝতে পারছে না যে কৌ আসলে ওকে ভালোবাসে কিনা। তখনই মোরাও দেখতে পায় যে বাস্কেটবল খেলার জায়গার অনেক দূরে আজকে মন খারাপ করে বসে আছে আয়া। এরপর মোরাও দেখা করতে আসে আয়ার সঙ্গে আর জিজ্ঞাসা করে নারুমি নামের মেয়েটার ব্যাপারে আয়া কিছু জানে কিনা। আয়া বলে, কালকে ওই নারুমি নামের মেয়েটার জন্য আমার সঙ্গে কৌ অনেক বাজে ব্যবহার করেছে। আমার তো এখন মনে হচ্ছে আমি সত্যিই ইউজলেস, আসলে আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই নেই কৌয়ের, আর কৌ আসলেই আমাকে বন্ধু বলে মনেই করে না। মোরাও বলে, কিন্তু আমাদেরকেই কৌকে বোঝাতে হবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। কথাটা বলে মোরাও ওখান থেকে চলে যায়। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে ইয়োশি যখন ফিরছিল সেই সময় দূর থেকে ওদের যে টিচার তানাকা আইচি সে ডাকে। ইয়োশি টিচারের কাছে আসলে টিচার বলে যে কৌয়ের ঠান্ডা লেগেছে আর আমাকে এক্ষুনি অন্য শহরে যেতে হবে, এই ওষুধটা তুমি কি একটু বাড়িতে গিয়ে ওর কাছে পৌঁছে দিয়ে আসতে পারবে? এটা শুনে খুব অবাক হয়ে যায় ইয়োশি। টিচার তখন বাড়ির একটা চাবি ইয়োশিকে দিয়ে দেয়। এরপর সেই ওষুধ নিয়ে ইয়োশি চলে আসে কৌয়ের বাড়িতে। এরপর ইয়োশি কৌয়ের বেডরুমে চলে আসতেই ও দেখতে পায় মেঝের ওপর কৌ শুয়ে রয়েছে। এদিকে কৌয়ের ঠান্ডা লেগেছে, তার উপর মেঝেতে শুয়ে থাকলে তো আরো শরীর খারাপ করে যাবে। ইয়োশি তখন দেখতে পায় যে কৌ ঘুমিয়ে ঘুমিয়েই কান্না করছে, যেটা দেখে ইয়োশি একেবারে অবাক হয়ে যায়। সেই জন্য ইয়োশি তখন কৌকে আর ডাকে না। কিছুক্ষণ পরে কৌয়ের নিজে থেকেই ঘুম ভাঙে, আর ঘুম ভেঙে ও দেখতে পায় ওর গায়ের ওপর কেউ চাদর দিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই ভাবছে যে এটা হয়তো ওর দাদা এসে করেছে। তখনই টেবিলের ওপর একটা ছোট্ট চিরকুট খুঁজে পায় কৌ, যেটার ওপর লেখা ছিল, তোমার জন্য আনা ওষুধগুলো ফ্রিজের মধ্যে রেখে দেওয়া আছে, সময় মতো করে খেয়ে নিও। তবে আশ্চর্যের বিষয় এটাই যে এই চিঠিটা দেখে কৌ বুঝতে পারে না এটা আসলে ইয়োশি ওর জন্য লিখে রেখে গেছে। অন্যদিকে ইয়োশি তাড়াতাড়ি করে চলে আসে নারুমির স্কুলে আর ওর সঙ্গে দেখা করে। এখানে ইয়োশিকে দেখে নারুমি খুব অবাক হয়ে যায়। ইয়োশি বলে, আমরা কি একটু কথা বলতে পারি? ইয়োশি তারপর বলে যে আমি জানি তোমার জীবনে অনেক কষ্ট, আর সেই জন্যই কৌ সবসময় তোমার পাশে থাকতে চায়। নারুমি বলে যে আমার জীবনে শুধুমাত্র কৌই আছে এখন, আর কেউ নেই। ইয়োশি বলে, তুমি কি কৌকে ভালোবাসো? নারুমি বলে, হ্যাঁ আমি ভালোবাসি, সেই মিডিল স্কুলে যেদিন আমার কৌয়ের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল সেদিন থেকেই আমি কৌকে ভালোবাসি। ইয়োশি বলে, তাহলে তুমি নিজের কথাটা কেন কৌকে বলছো না? নারুমি বলে, আমি অপেক্ষা করছি বেস্ট সময়ের জন্য, আর যেদিন সেই সময়টা আসবে সেদিন আমি নিজের কথা কৌকে জানিয়ে দেব। আর আমি এটাও জানি আমাদের দুজনের মাঝখানে একমাত্র বাধা শুধুমাত্র তুমি। এই স্কুলে কৌ নতুন অনেক বন্ধু পেয়েছে, আর তারপর থেকে আমার সঙ্গে ও কথা বলা অনেক কমিয়ে দিয়েছিল। আমি সারাদিন ওকে মিস করতাম, সবসময় ওর সাথে কথা বলতে চাইতাম, আর আমি জানি কৌয়ের হঠাৎ করে এই বদলটা তুমি এনেছো। আগে যখন কৌয়ের কোনো বন্ধু ছিল না, ও সবসময় আমার সাথে কথা বলতো, কিন্তু এখন ও আমাকে আগের মতো আর সময় দেয় না, আর এই সব কিছুই হয়েছে তোমার জন্য। কথাগুলো বলে নারুমি ওখান থেকে চলে যায়। আর ইয়োশি এখন বুঝতে পারছে যে নারুমি আর কৌয়ের জীবনে আসলেই ও থার্ড পার্সন। আর এই দিনটার পর থেকে ইয়োশির আর কিছুই ভালো লাগে না, সব সময় মন খারাপ থাকে। দূরে তাকিয়ে দেখতে পায় স্কুলের মধ্যে এসেও কৌ খালি নারুমির সঙ্গেই চ্যাটিং করতে ব্যস্ত। কিছুক্ষণ পরে স্কুলের করিডোরে তোমার সঙ্গে দেখা হয়ে যায় কৌয়ের। তোমা যখন ওখান থেকে চলে যাচ্ছিল কৌ বলে, আমি শুনলাম তুমি নাকি ইয়োশির নতুন বন্ধু।
তোমা বলে, কেন ইয়োশির নতুন বন্ধু হতে পারে না? কৌ বলে, হঠাৎ করে ইয়োশির সঙ্গে এত বন্ধুত্ব করার ইচ্ছে জাগলো কেন তোমার? এটা শুনে তোমা অনেক রেগে যায় আর কৌকে মারতে আসে। আর এইসবের চক্করে একটা বোতাম নিচে খুলে পড়ে যায়, তবে সেটা কার জামার একটু পরেই জানা যাবে। তোমা কিছু না বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে মুরাওকে দেখা যায় ও তখন খুব টেনশন নিয়ে বসেছিল। ইয়োশি আর মাকিতা জিজ্ঞাসা করে যে তোর কি হয়েছে? মুরাও বলে, আমি টিচার তানাকাকে কিস করেছি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে মুরাও তানাকা আইচি মানে টিচারের সঙ্গে দেখা করতে গিয়েছিল। মুরাও তখন টিচারকে চোখ বন্ধ করতে বলেছিল, আর টিচার যখনই চোখ বন্ধ করে মুরাও তখন টিচারকে কিস করে, যেটা দেখে টিচার অনেক অনেক অবাক হয়ে যায়। কিন্তু মুরাও এত বড় ভুল করা সত্ত্বেও টিচার কিছুই বলে না, আর টিচার তখন এমন ভাব করতে থাকে যেন এখন কিছু হয়নি। মুরাও তখন টিচারকে আবারও বলে যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আর কথাটা বলে ওখান থেকে চলে আসে। আর এখন মুরাও কান্না করতে থাকে আর ভাবে যে আমার মনে হয় টিচারের সঙ্গে এমন কিছু করাটা উচিত হয়নি। এবার টিচার যদি কোনোদিনও আমার সঙ্গে আর কথা না বলে আর স্কুলের যদি ওইটা দেখতে পায়, তাহলে টিচারকে তো স্কুল থেকেই বার করে দেবে। এইসব জানতে পেরে ওর বাকি দুই বন্ধু তারা তো খুব অবাক হয়ে যায়। এরপর ইয়োশি আর মাকিতা ছুটতে চলে আসে টিচারের কাছে আর একটা ছোট্ট চিরকুট দিয়ে বলে মুরাও এটা আপনাকে দিতে বলেছে। দিয়েই ওরা ওখান থেকে চলে যায়। ওই করিডোরের উল্টো দিক থেকেই আসছিল আয়া। টিচার তখন ওখান থেকে যাওয়ার সময় আয়ার সামনে ওই চিরকুটটা ফেলে দেয়। আয়া তখন চিরকুটটা তুলে দেখতে পায় যে মুরাও টিচারকে লিখেছে ছাদের ওপর দেখা করতে টিফিন পিরিয়ডে। এরপর টিফিন পিরিয়ড শুরু হয়ে গেলে ছাদের ওপর সেই টিচার আর মুরাও দেখা করে, আর ছাদের বাইরে সিঁড়ির ওখানে মাকিতা আর ইয়োশি পাহারা দিতে থাকে যাতে এখানে কেউ না এসে ওদেরকে দেখতে পায়। মুকাতা তখন সেদিন কিস করার ব্যাপারের জন্য টিচারের কাছে সরি চায় আর নিজের মনের কথাটা টিচারের কাছে আবারও বলে যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি চাই আপনিও আপনার ফিলিংসের কথা আমাকে জানিয়ে দিন। টিচার তখন এক কথা জানিয়ে দেয়, তুমি এখনো আমার থেকে অনেক বাচ্চা একটা মেয়ে, আর তাছাড়া আমি তোমাকে স্টুডেন্ট ছাড়া আর অন্য কোনো নজরে দেখি না। মুরাওয়ের তখন মনে পড়ে যায় এই হাই স্কুলে ভর্তির সময় কেরিয়ার কাউন্সিলেশন হিসেবে ও প্রথমবার দেখেছিল তানাকা আইচিকে, আর সেদিন তানাকা আইচির কথাবার্তা শুনে সেদিন থেকেই তানাকার প্রতি একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল মুরাওয়ের। আর এই 2 বছর ধরে ও তানাকাকে মনে মনে অনেক পছন্দ করে। তবে আজকে টিচারের মুখে কথাগুলো শুনে মুরাও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। টিচারটা তখন মন খারাপ করে ওখানে দাঁড়িয়েছিল, হয়তো ও মুরাওকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু টিচার আর স্টুডেন্ট কখনোই যে একে অপরের ভালোবাসা হতে পারবে না। টিচার তখন রুফটপের দিকে তাকিয়ে বলে যে আয়া তুমি ওখান থেকে বেরিয়ে এসো, আর লুকিয়ে থাকা দরকার নেই। তখনই দেখা যায় সব থেকে উঁচু রুফটপে ওখানে লুকিয়ে ছিল এতক্ষণ আয়া ওদের দুজনের কথা শোনার জন্য, যেহেতু ও মুরাওকে অনেক পছন্দ করে, আর সেই জন্যই মুরাওয়ের সব কথা শোনার জন্য এখানে লুকিয়ে এতক্ষণ ধরে বসেছিল। আসলে টিচার ওই চিঠিটা ইচ্ছে করে আয়ার সামনে রেখেছিল যাতে আয়া বুঝতে পারে ওরা দুজনে ছাদের ওপর দেখা করবে। এতদিন এই টিচারের ওপর আয়ার অনেক রাগ ছিল, কারণ মুরাও এই টিচারকে পছন্দ করত। তবে আজ এই টিচারের ওপর আয়ার আর একটু রাগ নেই, কারণ আয়া বুঝতে পেরেছে টিচার মুরাওকে ভালোবাসে না। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে ইয়োশি একটা জায়গায় মন খারাপ করে দাঁড়িয়েছিল, আর ঠিক ওই রাস্তা থেকেই উল্টো দিকে আসছিল কৌ এদিকে আসতে ইয়োশি তখন কৌয়ের সঙ্গে কথা বলতে আসে। ইয়োশি বলে, তোমার ব্লেজারের বাটন কোথায়? ইয়োশি বলে, আমি একটা কথা তোমায় বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। ইয়োশির মুখে এই কথাটা শুনে কৌ একেবারে অবাক হয়ে ইয়োশির দিকে তাকিয়ে থাকে। ইয়োশি বলে, আমি জানি তুমি আমাকে রিজেক্ট করে দেবে, তবে আমি চাই তুমি আমাকে মুখের ওপর রিজেক্ট করো যাতে আমি মুভ অন করতে পারি। ইয়োশির মুখে এই কথা শুনে কৌ একেবারে অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না, কারণ ও নিজেও তো ইয়োশিকে মনে মনে পছন্দ করে, এদিকে মুখের ওপর রিজেক্ট করে দেবে এটাও তো অনেক কষ্টের। কিন্তু কৌ বলে, আমি তোমার সঙ্গে সময় কাটাতে পারবো না। ইয়োশি বলে, এখন আমার অনেক ভালো লাগছে এই যে তুমি আমাকে রিজেক্ট করলে, আর এবার আমি মুভ অন করতে পারবো খুব সহজে। এবার আমরা আগের মতো আবারও একসঙ্গে ক্লাসমেট হয়ে যাব, আমার সঙ্গে কথা বলা বন্ধ করো না, ঠিক আছে? কথাটা বলে ইয়োশি ওখান থেকে চলে আসে। সেই সময়ই নারুমি ফোন করে কৌকে, আর কৌয়ের তখন এত রাগ হচ্ছিল যে ফোনটাই ছুঁড়ে ফেলে দেয়, আর তাতে করে ফোনটা ভেঙেও যায় অনেকটা, কারণ ইয়োশিকে পছন্দ করা সত্ত্বেও ওকে ইয়োশিকে রিজেক্ট করতে হলো। কৌয়ের থেকে রিজেকশন পাওয়াটা যতটা সহজ ছিল তার থেকেও বেশি কঠিন ওই রিজেকশনটাকে অ্যাকসেপ্ট করা। বাড়িতে এসে ইয়োশি তখন অনেক কান্না করছিল। আসলেই মুভ অন করাটা কি এতটাই সহজ? অন্যদিকে কৌকে দেখা যায় ওর মনটাও একদম ভালো নেই।
ও তখন ওর খাতার থেকে সেই পৃষ্ঠাটা তুলে ফেলে যে পৃষ্ঠাতে ও ইয়োশির নাম লিখে রেখেছিল। পরের দিন স্কুলে ওর বাকি দুই বন্ধুরা ইয়োশির দিকে অনেক অবাক হয়ে তাকিয়ে থাকলে ইয়োশি বলে, তোরা আমার দিকে এইভাবে তাকাস না, আমি একদম ঠিক আছি। ওই ক্লাসরুমের সামনে থেকেই তোমা তখন হেঁটে যাচ্ছিল। আর ইয়োশির মুখে এই কথাগুলো শুনে তোমা বুঝতে পারে যে ফাইনালি ইয়োশি মুভ অন করছে। তাই তোমা সেও অনেক খুশি হয়ে যায়। এবার ও নিজের মনের কথা জানাতে পারবে ইয়োশিকে। তোমার এক বন্ধু যার নাম উচিমায়া, সে তোমাকে বলে ইয়োশিকে প্রপোজ করতে। সেই সময় তোমা ছুটতে চলে আসে ইয়োশির ক্লাসরুমে আর ওকে জোরে ডাকে। তোমা বলে, আমরা যখন ব্যান্ড প্র্যাকটিস করব তুমি কি আসবে সেখানে? ক্লাসরুমের বাইরে থেকে এই সমস্ত কথাই কৌ শুনছিল। সেদিন রাত হয়ে গেলে মাকিতা, উচিমায়া, তোমা আর ইয়োশি ওরা একসঙ্গে ফিরছিল সেই ব্যান্ড প্র্যাকটিস দেখে। উচিমায়া তখন মাকিতাকে নিয়ে ওদের দুজনকে একা কথা বলার সুযোগ করে দিয়ে একটু সাইড হয়ে যায়। আজকে ব্যান্ডে কিভাবে গান প্র্যাকটিস করে এগুলো দেখে খুব ভালো লেগে গেছে ইয়োশির। তখনই তোমা আর ইয়োশি পেছনে তাকে মাকিতা, উচিমায়া দুজনকেই দেখতে পায়। মাকিতা তখন ইয়োশিকে মেসেজ করে বলে যে স্টুডিওতে আমি আমার ব্যাগ ভুলে গেছি, সেই জন্য আমি আর উচিমায়া এসেছি ওটা নিতে। আর উচিমায়া তখন তোমাকে মেসেজ করে বলে যে বেস্ট অফ লাক। আর এটা দেখে তোমা বুঝতে পারে যে আসলে উচিমায়া ওদের দুজনকে একা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এটা একটা প্ল্যান করেছে, কারণ ওরা দুজনেই এখানেই কিন্তু লুকিয়ে বসেছিল। উচিমায়া বলে, তুমি চিন্তা করো না, আমার বন্ধু তোমা সে অনেক ভালো ছেলে। মাকিতা বলে, আমার বন্ধু ইয়োশি সেও অনেক ভালো মেয়ে, আর আমার বন্ধু ইয়োশির মতো কোনো মেয়ে হতে পারবে না। আর এই কথাগুলো বলে ওরা নিজেরাই দুজন মিলে হাসতে থাকে। এইদিকে তোমা আর ইয়োশি হাঁটতে হাঁটতে স্টেশনের কাছে চলে এসেছে, কিন্তু তবুও উচিমায়া আর মাকিতার পাত্তা নেই। তাই ওখানেই বসার জায়গায় ওদের দুজনের জন্য এরা অপেক্ষা করতে থাকে। তোমা বলে, আমি শুনলাম কৌমাবুচি নাকি তোমাকে রিজেক্ট করে দিয়েছে। ইয়োশি মন খারাপ করে বলে, হ্যাঁ, তবে এতে আমার কিছু যায় আসে না, আমি ধরেই নিয়েছিলাম ও আমাকে রিজেক্ট করবে। ও আমাকে অনেস্টলি রিজেক্ট করে দিয়েছে, এটাতে আমি অনেক খুশি। ঠিক সেই মুহূর্তে ইয়োশির সামনে একদম হাঁটু গেড়ে বসে পড়ে তোমা, যেটা দেখে ইয়োশি একেবারে অবাক হয়ে যায়। তোমা বলে, এইভাবে আমি তোমার মুখটা খুব ভালো করে দেখতে পাচ্ছি। আমি তোমাকে বলছি, তুমি তোমার জীবনে খুব ভালো একটা ছেলে পাবে, যে তোমাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটা তুমি কৌকে ভালোবাসতে। তোমা তখন ইয়োশির হাতটা ধরে আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি ইয়োশি। তোমার মুখে এরকম কথা শুনে ইয়োশি একেবারে অবাক হয়ে যায়, কারণ ইয়োশি বুঝতেই পারেনি তোমা আসলে ইয়োশিকে পছন্দ করে। তোমা বলে, আমি জানি তোমার পক্ষে এত তাড়াতাড়ি মুভ অন করা সেটা সম্ভব নয়, তবে তুমি আমার সঙ্গে শুধু সময় কাটাও, দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমাকেও তুমি আস্তে আস্তে ঠিক ভালোবাসবে। আর তোমার যদি কখনো মনে হয় এই সম্পর্কটা থেকে তুমি বেরিয়ে যাবে, তাহলে তুমি যেটা যে কোনো মুহূর্তে করবে, আমি সেটার জন্য তোমাকে কখনো বাধা দেব না। এই কথাটা শুনে ইয়োশি অনেক খুশি হয়ে যায় আর বলে, এই প্রথম কেউ এতটা সোজাসুজি আমাকে নিজের মনের কথা জানালো। ইয়োশি যেহেতু এই সম্পর্কটা থেকে যে কোনো মুহূর্তে বার হয়ে যেতে পারবে এমন সুযোগ তোমা দিয়েছে, তাহলে এই সম্পর্কটাতে ইয়োশিও আসতে চায়। এই সম্পর্কটাতে আসলে যদি কৌকে তাড়াতাড়ি সে ভুলে থাকতে পারে, সেই জন্য ইয়োশি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। আর এটা শুনে তোমা সেও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে কৌ আর নারুমি একটা রেস্টুরেন্টে এসেছে খেতে। আজকে নারুমি দেখছে যে কৌ অন্যদিন ওর সঙ্গে যতটা ভালো করে কথা বলে, আজকে কৌয়ের মনটা অনেক খারাপ। কৌ জিজ্ঞাসা করে, নতুন স্কুলে তোমার কোনো বন্ধু হয়নি? নারুমি বলে, আমি কারোর সঙ্গে মিশতে পারছি না, আমি আর কোনো বন্ধু চাই না, তুমি আমার পাশে আছো এটাই আমার কাছে অনেক। আসলে কৌ এই প্রশ্নটা এই জন্যই করেছে যে নতুন বন্ধু পেলে যদি নারুমি তাদের সঙ্গে সময় কাটানো শুরু করে, তাহলে কৌ নিজে একটু ফ্রি হতে পারবে, হয়তো আবারও সেই ইয়োশির কাছে ফিরে যেতে পারবে। কিন্তু নারুমি সেই সুযোগটা তো কৌকে দিচ্ছেও না, আর কৌ হঠাৎ করে নারুমির সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধও করতে পারছে না। পরের দিন স্কুলে ফিজিক্যাল এক্সারসাইজ ক্লাসের সময় সবাইকে দৌড়তে হচ্ছিল, আর এইভাবেই দৌড়ানোর সময় খুব শরীর খারাপ লাগতে শুরু করে কৌয়ের, আর হঠাৎ করেই ও অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যায়। এরপরে কৌকে স্কুলের হসপিটালে আনা হয়, আর সেই সময় ওর জ্ঞান ফেরে। সেই সময় হঠাৎ করেই ওর সামনে ইয়োশিকে দেখতে পায়, আর ইয়োশি বলে, যাক বাবা, তোমার জ্ঞান ফিরলো। এরপর ইয়োশি কিছু একটা ওষুধ খুঁজছিল। কৌ বলে, তুমি কি এতক্ষণ আমার পাশে ছিলে? ইয়োশি বলে, আমার আঙুল কেটে গেছে, ওই জন্য আমি ব্যান্ডেড নিতে এসেছি। এটা শুনে বুঝতে পারে কৌ যে ইয়োশি ওর জন্য আসলে এখানে আসেনি। কৌ বলে, আমাকে দাও, আমি তোমার আঙুলে লাগিয়ে দিচ্ছি। ইয়োশি ভাবছিল কৌয়ের কাছে যাবে কিনা, তবে কৌ তোর বন্ধু, তাই ওর কাছে যাওয়াই যায়। এরপর ইয়োশি কৌয়ের কাছে চলে আসে, আর কৌ হাতে ব্যান্ডেড খুব সুন্দর করে লাগিয়ে দেয় ইয়োশির। তবে ইয়োশি কৌয়ের সঙ্গে খুব একটা বেশি কথা বলে না।
সেদিন স্কুল ছুটি হয়ে গেলে কৌ চলে আসে নারুমির সঙ্গে দেখা করতে, আর নারুমি ছুটতে ছুটতে ওর কাছে আসে। কৌ বলে, আমার তোমার সঙ্গে আজকে কিছু জরুরি কথা আছে। কৌয়ের মুখে এরকম কথা শুনেই নারুমি যেন অবাক হয়ে যায়। নারুমি যেন আন্দাজ করতে পারে কৌ ওর সঙ্গে আসলে কি বলবে, তাই হঠাৎ করে নারুমি বলে, আজকে আমার কাছে বেশি সময় নেই। কৌ বলে, আমি তোমার পাশে আর থাকতে পারবো না নারুমি। আর নারুমি ঠিক এই ভয়টাই পাচ্ছিল যে কৌ তাকে এটাই বলবে। কৌ বলে, সরি। আসলে কৌ ইয়োশির কাছেই ফিরে যেতে চায়, ইয়োশির সঙ্গে সম্পর্ক ঠিক করে নিতে চায়, তাই তো সে নারুমিকে এই কথাটা বলল। নারুমি কান্না করতে করতে বলে, তুমি এটা বলতে পারো না। তুমি যদি এইভাবে আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কি করব? আমি তো আবারও একা হয়ে যাব। পরের দিন ইয়োশি আর তোমার করিডোরে একসঙ্গে দেখা হয়ে যায়। তোমা বলে, আমি আগের দিন আমার যে মনের কথাটা তোমাকে বললাম, তারপর থেকে তুমি আর আমার সাথে কথা বলোনি। আমার মনে হয় তুমি সেদিন ভুল করেই অ্যাকসেপ্ট করেছিলে, তাই না? কথাটা শুনে ইয়োশি তখন হাসতে শুরু করে আর বলে, তোমা, তুমি অনেক অনেস্ট একটা মানুষ। তোমা বলে, তাহলে আজকে স্কুলের শেষে চলো আমরা একসঙ্গে একটু বেরোই। আমি চাই আমরা যাতে একে অপরকে একটু বেশি করে চিনতে পারি, সেই জন্য বেশি বেশি করে সময় কাটানো দরকার। তো ইয়োশি তাতে রাজি হয়ে যায়। আর এটা শুনে তোমা এতটাই বেশি খুশি হয়ে যায় যে খুশিটা দেখে ইয়োশি একেবারে অবাক হয়ে যায়। আর ওদের দুজনকেই দূর থেকে কৌ কথা বলতে দেখে, যেটা ও একদমই সহ্য করতে পারছিল না। তারপর সেদিন স্কুল ছুটি হয়ে গেলে তোমা ইয়োশিকে মেসেজ করে বলে, স্কুলটা পরিষ্কার করেই আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। তোমরা সবাই এটা খুব ভালো করে জানো যে জাপানের প্রত্যেকটা স্টুডেন্ট স্কুল ছুটি হয়ে গেলে তাদের ক্লাসরুম পরিষ্কার করে, আর সেই ডিউটিটাই তোমা আজকে করছে। আর সেই জন্য ইয়োশি ক্লাসরুমে তোমার জন্য অপেক্ষা করতে থাকে। ক্লাসরুম থেকে সবাই বেরিয়ে গেলেও আজকে কৌ ওখানেই বসেছিল। ইয়োশি জিজ্ঞাসা করে, তুমি বাড়ি যাবে না? কৌ বলে, তুমি বসে আছো কেন, তুমি বাড়ি যাবে না? ইয়োশি বলে, আমার একজনের সঙ্গে প্ল্যান রয়েছে, তাই অপেক্ষা করছি। ইয়োশি বলে, তুমি নিশ্চয়ই তোমার সঙ্গে বেরোবে। ইয়োশি বলে, কেন, তোমার তাতে অসুবিধা আছে? কৌ তখন মুখটা গোমড়া করে বলে, সত্যি বলতে হ্যাঁ। তারপরেই বলে, আসলে আমি মজা করছিলাম। কিন্তু কৌয়ের মনটা কিন্তু সত্যি অনেক খারাপ ছিল। কৌ বলে, আচ্ছা তোমার কাছে সেলাই করার কিট আছে? ইয়োশি তখন সেই সেলাই করার কিটটা বার করে, আর সেই মুহূর্তেই তোমা চলে আসে ইয়োশির সঙ্গে দেখা করতে। ইয়োশি যখনই ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে লাগছিল তখন কৌ ওর হাতটা ধরে, যেটা দেখে তোমা অনেক অবাক হয়ে যায়। কৌ বলে, আমার বোতাম সেলাই করা হয়ে গেলে আমি এটা নিয়ে কি করব? ইয়োশি বলে, আমার ডেস্কে রেখে দেবে। কৌ বলে, কিন্তু এটার মধ্যে সুচ আছে, এইভাবে স্কুলের মধ্যে রেখে যাওয়া ঠিক হবে না। ইয়োশি বলে, তাহলে তুমি তোমার কাছে রেখে দাও, আমাকে কালকে দিয়ে দেবে। তোমা সেই সময় ইয়োশিকে আবারও ডাকলে, কিন্তু দেখা যায় কৌ কিছুতেই ইয়োশির হাত ছাড়ে না, তাই ইয়োশি তোমাকে স্কুলের নিচে গিয়ে অপেক্ষা করতে বলে। তোমা ওখান থেকে চলে গেলেই কৌ সেই সময় ইয়োশিকে ঝাপটে জড়িয়ে ধরে, যেটা দেখে ইয়োশি একেবারে অবাক হয়ে যায়। ইয়োশি তখন কৌকে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে দেয়। ইয়োশি বলে, তুমি কি মনে করেছো যখন আমার সঙ্গে যা ইচ্ছে করার সেটাই তুমি তখন করতে পারো? তুমি আমাকে বাধ্য করেছো যাতে আমি তোমাকে না ভালোবাসি, তুমি আমাকে মুখের ওপর রিজেক্ট করে দিয়েছো, তাহলে এখন এসব করার মানে কি? কথাটা বলে ইয়োশি ওই ঘর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে আসে, কিন্তু তোমা ওই ঘরের বাইরেই দাঁড়িয়েছিল। আর এদিকে কৌ তার মনটা তো খুবই খারাপ হয়ে যায়। নারুমি থেকে দূরে সরে আসলেও এখন সে ইয়োশিকে আর নিজের কাছের করে পাচ্ছে না, কারণ কৌ বড্ড বেশি দেরি করে ফেলেছে। এরপর তোমা আর ইয়োশি দুজন মিলে বেরিয়ে পড়ে। আর আজকে ইয়োশির সঙ্গে বেরোতে পেরে তোমার সে তো ভীষণ খুশি। তোমার সঙ্গে সময় কাটাতে পেরেও ইয়োশির খুব ভালো লাগছিল। আসলে তোমা সবসময় এমন এমন কথা বলে যেগুলো ইয়োশির খুব ভালো লাগে। ইয়োশিকে সবসময় হাসিয়ে রাখে, সবসময় ইয়োশির পাশে থাকে। ইয়োশি বলে, বাইরে কি ঠান্ডা পড়ছে। ঠিক সেই সময়ই তোমা ইয়োশিকে শক্ত করে জড়িয়ে ধরে, যেটা দেখে ইয়োশি সে তো ভীষণ অবাক হয়ে যায়। তোমা তখন আই এম সরি বলার পরে তাড়াতাড়ি করে ছেড়ে দেয় ইয়োশিকে। তোমা বলে, আচ্ছা তুমি কি তোমার মনের কথাটা আমাকে আরেকবার বলতে পারো? তুমি কি সত্যি কৌকে ভুলে আমাকে নতুন করে ভালোবাসতে রাজি আছো? প্লিজ বলো, আমি একবার তোমার মুখ থেকে শুনতে চাই যে তুমি আমাকে ভালোবাসতে চাও। তবে ইয়োশি কিছুই বলে না, অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের দিন কৌয়ের মনটা তো খুব খারাপ, ও নারুমিকে ফোন করছে কিন্তু নারুমি ফোন ধরছে না। এই ব্যাপারে ও আয়াকে বললে আয়া বলে, ধরছে না তো ধরছে না। কৌ বলে, কিন্তু সেদিন নারুমি অনেক কান্না করছিল, আমি ওকে বলেছি আমি আর ওর সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না। তবে এখন মনে হচ্ছে আমি বড্ড দেরি করে ফেলেছি। কালকে তোমা আর ইয়োশি দুজন মিলে ঘুরতে বেরিয়েছিল, আমি এখন ইয়োশির সঙ্গে সবটা একবার খোলাখুলিভাবে বলতে চাই। ওদের এই কথাগুলো মোরাও আড়াল থেকে সবটা শুনছিল। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে
কৌ চলে আসে মুরাওয়ের কাছে আর জিজ্ঞাসা করে যে ইয়োশি কোথায়। মুরাও বলে কেন, ইয়োশিকে কি দরকার? কৌ বলে আসলে ওকে সেলাই করার কিটটা ফেরত দিয়ে দিতে হবে। মুরাও বলে ইয়োশি এখন ওর বয়ফ্রেন্ডের সঙ্গে আছে। এটা শুনে কৌ খুব অবাক হয়ে যায়। মুরাও বলে ইয়োশি অ্যাকসেপ্ট করে নিয়েছে তোমার প্রপোজাল। যেটা শুনে কৌ এক মুহূর্তের জন্য একেবারে থমকে যায়। মুরাও এটাও জানিয়ে দেয় যে এখন তোমা আর ইয়োশি দুজন মিলেই লাইব্রেরিতে আছে। এটা শোনার সাথে সাথে তাড়াতাড়ি করে কৌ সেই লাইব্রেরিতে চলে আসে আর এসে ঠিকই ইয়োশিকেও খুঁজে পেয়ে যায়। ইয়োশি তখন একদম কাছে চলে আসে কৌয়ের আর জিজ্ঞাসা করে কি হয়েছে। কৌ ইয়োশির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ইয়োশির হাতের ওপরেই কাচের অপর দিক থেকে নিজের হাতটা রাখে, যেটা দেখে ইয়োশি বেশ অবাক হয়ে যায়। সেই সময় তোমা এসে ওই জানলাটা খোলে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। কৌ বলে আমি আসলে তোমাকে এটা ফেরত দিতে এসেছি। তখন তোমা ওই সেলাই করার কিটটা নিয়ে নেয়। কৌ দেখে যে ওরা দুজন মিলেই কিভাবে কৌকে ইগনোর করছে। কৌ তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় আর তারপর তোমা আর ইয়োশি দুজন মিলে গল্প করতে থাকে। তোমা তখন ইয়োশির অনেক কাছে এসে বলে আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মুখে এমন কথা শুনে ইয়োশি খুব অবাক হয়ে যায় আর সাথে সাথে খুব খুশি হয় যে একটা মানুষ তাকে ভালোবাসে সেটা কত সহজেই বলতে পারছে। আর ইয়োশি যাকে ভালোবাসলো সে তো কখনো এই কথাটা তাকে বলেইনি। তাই ইয়োশি মন থেকে এখন তোমাকে মেনে নিয়েছে আর ওরা দুজনে একে অপরের সঙ্গে ভালো থাকার চেষ্টা করছে। এরপর থেকেই ইয়োশি আর তোমা স্কুলের ভেতরেই একে অপরের সঙ্গে অনেক সময় কাটানো শুরু করে। ঠিক এমনই একটা সময় আয়া কৌকে নিয়ে করিডোর থেকেই আসছিল। তবে কৌ এদের দিকে একদম না তাকিয়ে পাত্তা না দিয়ে চলে যায়। তারপর আয়া বলে তুই অ্যাক্টিংটা বেশ ভালোই শিখেছিস, তবে তোকে পুরো জোকারের মতো লাগে। কৌ এখন এটা দেখানোর চেষ্টা করছে যে ইয়োশি তোমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাতে কৌয়ের কিছুই যায় আসে না। এমনই একদিন স্কুল ছুটি হয়ে গেলে ইয়োশি আর তোমা একসঙ্গেই বেরোয় আর তোমা তখন ইয়োশির হাতটা শক্ত করে ধরে আর বলে আচ্ছা আমরা কি একটা মুভি দেখতে যেতে পারি এই শনিবার? ইয়োশি বলে কিন্তু আমরা বন্ধুরা মিলে তো ঠিক করেছি ট্রিপে যাব। তোমা বলে ঠিক আছে তাহলে আমরা পরে যাব দেখতে মুভি। ইয়োশি জানায় যে নাগাসাকি শহরে ওরা ট্রিপে যাচ্ছে। সেই সময় ওখান থেকে নারুমি যাচ্ছিল আর এদের দুজনকে এইভাবে দেখতে পায়। তারপর সেদিন সন্ধে হয়ে গেলে ইয়োশি যখন বাড়ির দিকে আসছিল হঠাৎ করেই ওর দেখা হয়ে যায় কৌয়ের সঙ্গে রাস্তায়, কারণ কৌ সেই একই রাস্তা দিয়েই বাড়ির দিকে আসছিল। ওরা পাশাপাশি হেঁটে তো আসছিল কিন্তু কেউই কারোর সঙ্গে কোনো কথা বলছিল না। তারপর কৌয়ের বাড়ি চলে আসলে বাই জানিয়ে ওখান থেকে চলে যায়। সেই সময় ইয়োশি আকাশে তাকিয়ে দেখে যে তারা খসা হচ্ছে, যেটা দেখে ইয়োশি খুব খুশি হয়ে যায়। সেই সময় কৌ ছুটে এসে ইয়োশিকে বলে তুমি এক্ষুনি তারা খসা দেখতে পেলে? ইয়োশি বলে হ্যাঁ তুমিও দেখতে পেয়েছো? কৌ বলে হ্যাঁ আমিও এক্ষুনি দেখলাম। ওরা দুজন মিলে তখন একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করতে থাকে আরও তারা খসা যদি ওরা দেখতে পায়। তবে কৌয়ের সঙ্গে বেশি সময় না কাটিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে ইয়োশি চলে আসে, কারণ কৌয়ের প্রতি যে সফট কর্নারটা ইয়োশির ছিল সেটা কিন্তু এখনও রয়েছে। সেটা তো চাইলেই এত সহজে দূর করে ফেলা যায় না। আর কৌ ওখানেই মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে বাসে করে সবাই নাগাসাকি শহরের দিকেই আসছিল আর কৌ ইয়োশির পাশে বসেছিল, যেটা একদমই ভালো লাগছিল না ইয়োশির। আর ইয়োশি বলে এই বসার সিটগুলো কে অ্যারেঞ্জ করেছে? কৌ বলে মনে নেই, ফর্ম ফিল আপের সময় আমরাই তো লিখেছিলাম আমাদের যেন পাশাপাশি সিট পড়ে। ইয়োশি বলে তুমি আয়ার পাশে গিয়ে বসো। কৌ বলে ওর তো মোশন সিকনেস রয়েছে তাই ও সামনে বসেছে। এদিকে দেখা যায় আয়ার বাসে উঠলেই বমি পায়, তাই ও নিজের বমিটাকে অনেক কষ্টে কন্ট্রোল করছিল। আর এদিকে মুরাও আর মাকিতা দুজন মিলে পাশাপাশি বসেছে। কৌ বলে আচ্ছা এই 2-3 দিন নাগাসাকি শহরে আমাদের স্কুল থেকে কি কি দেখাবে? কিন্তু পাশে তাকিয়ে দেখে যে ইয়োশি ঘুমিয়ে গেছে। তখনই কৌ সামনে তাকিয়ে দেখে যে মুরাও একদম কুদৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে, আসলে নজর রাখছে। এরপর সবাই মিলে ডেস্টিনেশনে চলে আসে আর সবাই অনেক মজা করছিল এখানে এসে। ইয়োশি এখানে এসে চারিদিকে কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল। তখনই তোমার সঙ্গে ইয়োশির ধাক্কা লেগে যায়। এখানে তোমাকে দেখে ইয়োশি খুব অবাক হয়ে যায়। তোমা বলে আমি যখনই শুনেছি তুমি ট্রিপে আসবে তাই আমিও সেখানে নিজের নামটা লিখিয়ে দিলাম। এটা শুনে ইয়োশি সে তো খুব খুশি হয়ে যায়। কৌ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়োশি আর তোমাকে দেখতে থাকে। আর এদিকে মাকি তার উচিমায়া নামের ওই ছেলেটা একসঙ্গে সময় কাটায় আর ওরা দুজন কিন্তু দুজনকে লাইক করতে শুরু করেছে। তাই একে অপরের সঙ্গে গল্প করতেও দুজনে অনেক ভালোবাসে। ওদের দুজনকে ওপর থেকে যখন তোমা আর ইয়োশি দেখতে পায় ওরাও খুব খুশি হয়। তোমা সেই সময় ইয়োশির কানে কানে কিছু একটা কথা বলে, যেটা শুনে ইয়োশি বেশ অবাক হয়ে যায় আর তারপরে ভীষণ লজ্জা পেতে শুরু করে।
এরপর রাতে ওই সব স্টুডেন্টরা একটা হোটেলে থাকে আর সেখানে ঘুরে বেড়াচ্ছিল কৌ ভূতের মতো। সেই সময় কৌ দেখতে পায় যে তোমা কোথাও একটা যাচ্ছে, তবে এটা বিশেষ পাত্তা দেয় না। তবে আরেকটু সামনে আসতেই ও ইয়োশিকে দেখতে পায় আর কৌ তখন ইয়োশির কাছে এসে খুব জোরে চিৎকার করে, তাতে ইয়োশি খুব ভয় পেয়ে যায়। কৌ তখন দেখে যে ইয়োশি দুটো ড্রিঙ্ক কিনেছে, তার মানে কৌ বুঝতে পেরে যায় রাতে ইয়োশি আর তোমা দুজন মিলে দেখা করবে বলে প্ল্যান করেছে। যেটা দেখে কৌয়ের মনটা তো অনেক খারাপ হয়ে যায়, কিন্তু ইয়োশির সামনে সেটা কিছুতেই প্রকাশ করে না। কৌ বলে এত রাতে বেরোনো কিন্তু বিপদ। অন্যদিকে তোমাকে দেখা যায় ও রুফটপে এসে অপেক্ষা করছে ইয়োশি কখন আসবে। আর এদিকে টিচার চলে আসায় ইয়োশিকে নিয়ে কৌ সেই সময় একটা ঘরে লুকিয়েছিল। কৌ বলে আচ্ছা তুমি তোমাকে কতদিন ধরে চেনো যে তুমি ওর সঙ্গে প্রেম করছো? ইয়োশি বলে ও আমার এখন বয়ফ্রেন্ড, তাই ওকে নিয়ে কোনো কথা বলবে না। কথাটা শুনে কৌয়ের মনটা তো অনেক খারাপ হয়ে যায়। তখনই ওই ঘরের বাইরে টিচার চলে আসলে তাড়াতাড়ি করে কৌ বেরিয়ে যায়, যেটা দেখে এক পলকের জন্য ইয়োশির মনে পড়ে যায় স্কুলে লুকোচুরি খেলার সময় কৌ ঠিক এইভাবেই চলে গিয়েছিল। আর পুরোনো দিনের কথা মনে পড়তেই ইয়োশির কেমন একটা লাগে। কৌ তখন বাইরে টিচারের কাছে এসে বলে যে ও আসলে এখানে জল কিনতে এসেছিল, যাতে টিচাররা ইয়োশিকে আর না ধরে ফেলতে পারে। আর এইভাবেই কৌ ইয়োশিকে বাঁচিয়ে নেয়। ইয়োশি তারপর রুফটপে চলে আসে তোমার সঙ্গে সময় কাটানোর জন্য, আর দুজন মিলে তখন একসাথে গল্প করতে শুরু করে। আর গল্প করার এক ফাঁকে তোমা ইয়োশিকে শক্ত করে জড়িয়ে ধরে। তোমা বলে তোমার সঙ্গে সময় কাটাতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। ইয়োশি বলে তোমার ভালো লাগে যখন আমারও খুব ভালো লাগে। পরের দিন সকাল হয়ে গেলেই সবাই মিলে ঘুরতে বেরিয়ে যায়, আর 5 বন্ধু মিলে চারিদিকটাতে অনেক অনেক মজা করতে থাকে ওরা। আর একসঙ্গে ঘুরতে ঘুরতে ওরা সবাই মিলে অনেক সেলফিও তুলতে থাকে। কিন্তু হঠাৎ করে এরকম একটা জায়গায় এসে খুব মন খারাপ হয়ে যায় কোয়ের, কারণ এই শহরটাতেই সে ছোট থেকে বেড়ে উঠেছিল। আর এই শহরেরই একটা হাসপাতালে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, তাই এখানে এসে এই কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছিল কোয়ের। কৌয়ের যে মনটা খারাপ সেটা কিন্তু ইয়োশি ঠিকই আন্দাজ করতে পেরেছিল। আর এখানে আসার যে মন খারাপের কারণ সেই সমস্ত কিছুই ইয়োশি তখন আয়াকে বলে দেয়, যাতে আয়া সবসময় কৌয়ের পাশে থাকতে পারে। সেদিনই একদম সন্ধে হয়ে যাওয়ার মুখে ওরা বন্ধুরা মিলে ঠিক করে ওরা যেরকম একটা সঙ্গে সূর্যোদয় দেখেছিল আর ঠিক তেমনই আজকে ওরা একসঙ্গে সূর্যাস্ত দেখবে। কৌ যখনই সামনের দিকে তাকায় দেখতে পায় সূর্যটা একটু একটু করে ডুবে যাচ্ছে। ওর মনে পড়ে যায় ওর মা ঠিক এরকমই একটা সূর্যাস্ত দেখতে দেখতেই মরে গিয়েছিল, তাই একটা সূর্যাস্ত দেখা মানে কৌয়ের কাছে যেন একটা ভয়ঙ্কর ব্যাপার। তবে আজকে সূর্যাস্তটা ভীষণ পছন্দ হয় কৌয়ের, কারণ আজকে এটা খুব সুন্দর। আর কৌয়ের এত খুশি দেখে খুব খুশি হয়ে যায় ইয়োশি। কৌ তখন ইয়োশির দিকে তাকিয়েই হাসতে থাকে। পরের দিন সকালে ইয়োশি দেখতে পায় আয়ার সঙ্গে কিছু একটা কথা বলছে দাঁড়িয়ে কৌ, আর তারপরে আয়াকে ওখানে রেখে কৌ একাই বেরিয়ে পড়ে। যেটা দেখে ইয়োশি খুব অবাক হয়ে যায় যে কৌ একা একা এখানে কোথায় যাচ্ছে। ইয়োশি তখন পেছন থেকে ছুটতে ছুটতে আসে আর কৌকে ডাকে আর জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ তুমি? কৌ বলে আমি সেই পাড়াটাতে যেতে চাই যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, যেখানে আমার মায়ের সঙ্গে আমি অনেকটা সময় কাটিয়েছিলাম। তুমি কি আমার সঙ্গে আসতে চাও? প্লিজ এসো আমার সঙ্গে। এটা শুনে ইয়োশি খুব অবাক হয়ে যায়, রাজি হবে কিনা বুঝতে পারছে না। ইয়োশি তখন ভাবতে থাকে যে একটা সূর্যাস্ত দেখার পরে কৌ কতটা খুশি হয়েছিল, তাহলে পুরনো জায়গাটাতে ফিরে গিয়ে কৌ হয়তো আরো খুশি হয়ে যাবে, হয়তো কৌ নিজের জীবনটা পুরো বদলে ফেলতে পারবে। সেই জন্য ইয়োশি কৌয়ের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। ইয়োশি তারপর এই কথা মুরাওকে জানালে মুরাও তো খুব অবাক হয়ে যায়। সেই সময় মাকি তার ছুটতে চলে আসে মুরাওয়ের কাছে আর এসে বলে যে উচিমায়া ডিনারের জন্য আমাকে ইনভাইট করেছে। যেটা শুনে মুরাও খুব খুশি হয়ে যায় যে মাকি তো অবশেষে একজন লাইফ পার্টনার পেতে চলেছে। আর এদিকে ইয়োশি আর কৌ দুজন মিলে বেরিয়ে পড়েছে নাগাসাকি শহরটা ঘুরতে। কৌ বিভিন্ন জায়গায় ইয়োশিকে নিয়ে আসে আর নিজের মায়ের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের কথা শেয়ার করতে থাকে ইয়োশির কাছে। আর কৌকে এতটা খুশি দেখে ইয়োশি সেও ভীষণ খুশি হয়ে যায়। আজকে অনেকগুলো মাস পরে কৌয়ের সঙ্গে ইয়োশি এতটা সময় কাটাচ্ছে, আর হঠাৎ করেই ইয়োশির যেন সেই পুরোনো দিনের কথাগুলো বারবার করে মনে পড়ে যাচ্ছিল। কারণ একটা সময় ইয়োশি কৌকে ভীষণ ভালোবাসতো, আর এখনও যে সেই ভালোবাসা পুরোপুরি শেষ হয়ে যায়নি সেটা ইয়োশি খুব ভালো করে জানে। কৌ ইয়োশিকে নিয়ে ওর মায়ের যেখানে কবর দেওয়া হয়েছিল সেই সেমেটারিতে আসে। সেখানে কৌ নিজের মাকে অনেক কিছু বলে।
সে তো ইয়োশিকে অনেক কথা বলতে চায়, নিজের মনের সমস্ত কিছু জানিয়ে দিতে চায়, কিন্তু সে তো পারছে না, কারণ এখন ইয়োশি সে যে অন্য কারোর। এরপর বাসে করে একটা জায়গায় যাওয়ার সময় দেখা যায় ইয়োশি ঘুমে ঢলছে। যখন ওখানে থাকা জানলাটা বন্ধ করতে যাবে তখন ইয়োশি এর কাঁধে মাথা রেখে ঘুমাতে থাকে। আর তারপর নিজের গলার মাফলারটা খুলে ইয়োশির গলায় পরিয়ে দেয় যাতে ইয়োশি ঠান্ডা না লাগে। তখন ইয়োশির ভীষণ কাছে চলে আসে আর ওর কাছে এসে ওর চুলের গন্ধ নিতে থাকে। আর তারপর ইয়োশির মাথায় কিস করে। বাস থেকে নেমে ওরা চলে আসে নতুন একটা জায়গায়। ইয়োশি বলে, তুমি চিন্তা করো না, এই মাফলারটা আমি তোমাকে কেচে ফেরত দিয়ে দেবো। তখন দেখে যে এতটাই ঠান্ডা লেগে গেছে ইয়োশি যে হাঁচি দিচ্ছে। বলে, তো ওটা পরে থাকতে তোমার কি অসুবিধা হচ্ছে? ইয়োশি বলে, আমি এক্ষুনি তোমার সঙ্গে দেখা করতে যাব, ও যদি এটা দেখতে পায় তাহলে খারাপ ভাববে। যেটা শুনে এর মনটা খুব খারাপ হয়ে যায়। তারপর ওরা ট্রেনে করে ফিরে আসে আর এরপরে ইয়োশি তোমার সঙ্গে একটা রেস্টুরেন্টে দেখা করতে যায়। কিন্তু আজকে সারাটা দিন এর সঙ্গে কাটানোর পরে ইয়োশির যেন তোমার সঙ্গে গল্প করতে বা কথা বলতে কিছুতেই ভালো লাগছিল না। তোমা তখন দেখতে পায় যে আসলে অনেকটা জ্বর এসে গেছে ইয়োশির। তাই তোমা বলে, চলো আমি তোমাকে হোটেলে পৌঁছে দিচ্ছি। ইয়োশির তখন মনে পড়ে যায় তোমা ওকে বলেছিল যে আমরা আমাদের রিলেশনে সবসময় একে অপরকে সত্যি কথা বলবো। আর এই কথাটা মনে পড়তে ইয়োশি তখন তোমাকে সরি বলে, কারণ তোমাকে না জানিয়ে ইয়োশি আজকে এর সঙ্গে পুরো নাগাসাকি শহরে ঘুরতে বেরিয়েছিল। কিন্তু তোমা এই জন্য ইয়োশির ওপর একটু রাগ করে না। এরপরে সমস্ত স্টুডেন্টরা আবারও ফিরে আসে স্কুলে, মানে ওদের স্কুলের যে ট্রিপটা সেটা শেষ হয়ে গেছে। তোমা সেই সময় জানায় যে কিছুদিন পরেই ক্রিসমাস হতে চলেছে আর সেখানে একটা কনসার্টে প্রথমবারের মতো সোলো হিসেবে মানে একা একা গান গাইবে তোমা। আর সেই জন্যই তোমা চায় সেদিন যেন অবশ্যই ইয়োশি ওখানে উপস্থিত থাকে। ইয়োশি বলে, আমি তো অবশ্যই যাব। যেটা শুনে তোমা ভীষণ খুশি হয়ে যায়। সেদিন সন্ধ্যা হয়ে গেলে আসে নারুমির সঙ্গে দেখা করতে। সেদিনের পর থেকে নারুমি এর সঙ্গে আর সেইভাবে কথা বলতো না, ফোনও রিসিভ করতো না। সেই জন্যই নারুমির খোঁজ নিতে এসেছে। বলে, কেমন আছো? নারুমি বলে, তুমি ঠিক আছো তো আমাকে এইভাবে একা ফেলে দিয়ে? বলে, আই এম সরি, কিন্তু আমি ইয়োশিকে কখনোই ভুলে থাকতে পারবো না। আমি প্রথম দিন থেকে ইয়োশিকেই ভালোবেসে এসেছি। আমি ওই হাই স্কুলটাতেই কেন ভর্তি হয়েছিলাম জানো? শুধুমাত্র ইয়োশির সঙ্গে আবারও দেখা হবে বলে। ইয়োশি আমার প্রথম ভালোবাসা, আমি ওকে এত সহজে কিছুতেই ভুলে থাকতে পারবো না। নারুমি বলে, কিন্তু ওর তো এখন বয়ফ্রেন্ড আছে, তুমি এই সত্যিটা কেন মেনে নিতে পারছো না? বলে, ইয়োশি শুধুমাত্র আমার জন্যই পৃথিবীতে এসেছে আর আমি জানি ইয়োশি একদিন না একদিন আমার কাছে ফিরে আসবেই। এটা শুনে নারুমি চুপ করে যায়, বলার মতো আর কিছুই খুঁজে পায় না। আর তারপরে ওখান থেকে চলে যায় নারুমিকে গুড বাই জানিয়ে। আর নারুমি তখন ভীষণ কান্না করতে থাকে, কারণ নারুমি বুঝতে পেরেছে যে ওকে এতটা ভালোবাসা সত্ত্বেও ও কখনো কে নিজের করে পাবে না, কারণ অন্য কারোর। পরের দিন সকাল হয়ে গেলে ইয়োশি যখন স্কুলের দিকে আসছিল রাস্তায় ও কে দাঁড়িয়ে থাকতে দেখে আর জিজ্ঞাসা করে, কি করছো তুমি এখানে? বলে, আমি তোমার জন্যই এখানে দাঁড়িয়ে আছি। ইয়োশি তখন একটু অবাক হয়ে বলে, কেন? তখন ক্রিসমাসের দিন একসঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে। ইয়োশি বলে, আমার মনে হয় সেদিন সবারই প্ল্যান আছে। বলে, সেদিন শুধুমাত্র আমরা দুজনে বেরোবো, আর তুমি যদি আমার সঙ্গে সেদিন একসঙ্গে না বেরো তাহলে আমি বুঝে নেব আমার প্রতি তোমার সমস্ত ফিলিংস এখনো মুছে যায়নি। এটা শুনে ইয়োশি সত্যি অবাক হয়ে যায়, কারণ কে তো ও এখনো পুরোপুরি ভুলে থাকতে পারিনি, সেই ফিলিংসটা তো রয়েই গেছে। বলে, আমি কিন্তু এখনো আমার কাছে তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমি জানি আমি এটাতে জিতবো। ইয়োশি বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তোমাকে এরকম কেউ চেষ্টা করতে বলেনি, আর তোমার যদি ক্রিসমাসের দিন একা লাগে তুমি নারুমির সঙ্গে বেরো। বলে, নারুমির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। ইয়োশি বলে, ক্রিসমাসের দিন আমি একটা কনসার্টে যাব, সেখানে তোমা গান গাইবে, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কথাটা বলে ইয়োশি যখন চলে যাচ্ছিল তখন ওকে জড়িয়ে ধরে। বলে, আমি কিন্তু আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাব। ইয়োশি বলে, কেন তুমি এতদিন পর এইসব কথাগুলো আমাকে বলছো? তুমি অনেক দেরি করে ফেলেছো আর কোনো কিছুই আগের মতো কিচ্ছু ঠিক হবে না। সেই দিনই সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, যেদিন তুমি আমাকে মুখের উপর রিজেক্ট করে দিয়েছিলে। আর সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে আমরা দুজন একে অপরের জন্য একদমই ঠিক নই। বলে, কিন্তু এমন কথা আমি কি তোমাকে কোনোদিনও নিজের মুখ থেকে বলেছি? তুমি সত্যি আমার সম্বন্ধে সমস্ত কিছু ভুলে যেতে চাও? ইয়োশি বলে, হ্যাঁ আমি ভুলে গেছি। কথাটা বলে ইয়োশি ওখান থেকে চলে যায়।
সেদিনই স্কুলে মাকিতা আর মুরাও যখন দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলছিল, তখনই মুরাওয়ের হাত ধরে কেউ একজন খুব জোরে টানে। আসলে সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে আয়া, কারণ সে তো মুরাওকে পছন্দ করে। আয়া বলে, তুমি কি আমার সঙ্গে ক্রিসমাসের দিন বেরোবে? মুরাও বলে, না আমি যাব না। এটা শুনেই মনটা অনেক খারাপ হয়ে যায় আয়ার, আর এটা দেখে হাসতে থাকে মুরাও। মুরাও বলে, ঠিক আছে আমি তোমার সঙ্গে যাব। কথাটা বলেই মুরাও ওখান থেকে চলে যায়। আর আয়া এটা শুনে একেবারে অবাক হয়ে যায় যে মুরাও ওর সঙ্গে ক্রিসমাসের দিন বেরোতে রাজি হয়ে গেল। আয়া ছুটতে ছুটতে মুরাওয়ের কাছে চলে আসে আর বলে, থ্যাংক ইউ আমার সঙ্গে বেরোতে রাজি হওয়ার জন্য। আয়ার এসব হাবভাব দেখে মুরাও তো একেবারে অবাক। অন্যদিকে বাড়িতে ইয়োশিকে দেখা যায় ও সেই সময় কিছু জামা কাপড় নিজের ওয়ার্ড্রবে রাখতে যাচ্ছিল, কিন্তু আলমারিটা খুলতে ওখানে ও কৌয়ের দেওয়া সেই মাফলারটা আর খুঁজে পায় না, কারণ এটা কিন্তু ও এখানেই রেখেছিল। তবে কোথায় গেল? এরপর সারা বাড়ি লন্ডভন্ড করতে থাকে ইয়োশি, কারণ ওকে ওই মাফলারটা খুঁজে বার করতেই হবে। কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরও কোথাও থেকেই খুঁজে পায় না ওই মাফলারটা। ইয়োশির তখন নিজেকে পাগল পাগল বলে মনে হচ্ছিল। কৌয়ের দেওয়া ওই একটাই স্মৃতি তো ওর কাছে আছে, আর সেটাও এইভাবে হারিয়ে ফেললো। পরের দিন তোমা সেই ইয়োশির সঙ্গে দেখা করতে, কারণ ইয়োশি তোমাকে ডেকে পাঠিয়েছিল। ইয়োশি বলে, আই এম সরি, আমি তোমার সঙ্গে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারবো না। যেটা শুনে তোমা অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, কেন জানতে পারি? ইয়োশি বলে, তুমি যেদিন আমাকে প্রপোজ করেছিলে সেদিন তুমি একটা কথা আমায় বলেছিলে যে আমি চাইলে যখন তখন এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে পারি, আর সেই জন্যই আমি এই সম্পর্কটাতে এসেছিলাম, কারণ আমার কাছে সেই স্বাধীনতাটা ছিল যখন আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো। আর আমি কৌকে ভুলে থাকার জন্যই এই সম্পর্কটাতে এসেছিলাম। সত্যি ভেবে ফেলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে ভালোবাসতে পারবো, কিন্তু এতগুলো মাস কেটে যাওয়ার পরও আমি এক মুহূর্তের জন্য কৌকে ভুলে থাকতে পারিনি। তাই পারলে তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তুমি আমার খুব ভালো একজন বন্ধু, যাকে আমি আমার সব সময় পেয়েছি। এরপর ইয়োশি তোমাকে গুড বাই জানিয়ে ওখান থেকে চলে যায়। তোমা বলে, এতগুলো মাসে তুমি আমাকে একবারের জন্য আই লাভ ইউ শব্দটুকু বলনি। আর তারপরেই তোমা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ হঠাৎ করেই যে ইয়োশি ওর জীবন থেকে এইভাবে চলে যাবে সেটা কখনো তোমা বুঝতেই পারেনি। পরের দিন স্কুল ছুটি হয়ে গেলে কৌ কথা বলতে আসে ইয়োশির সঙ্গে, কিন্তু ইয়োশি কৌয়ের সঙ্গে কোনো কথা না বলে ওখান থেকে পালিয়ে যায়। যেটা দেখে কৌ অনেক অবাক হয়ে যায় আর বুঝতে পারে ইয়োশি আসলে ওকে ইগনোর করতে চাইছে। সেদিন বাড়িতে এসে কৌ বারবার ধরে মেসেজ করার চেষ্টা করে ইয়োশিকে, কিন্তু ও সেটা করতে পারে না। এদিকে ইয়োশি লন্ড্রিওয়ালার কাছ থেকে সমস্ত জামা কাপড়গুলো আবার ফেরত পায়, যেগুলো ও কাচতে পাঠিয়েছিল, আর ওগুলোর মধ্যেই ও পেয়ে যায় কৌয়ের দেওয়া সেই মাফলারটা। আর ইয়োশি তো ভীষণ খুশি হয়, সাথে সাথে নিশ্চিন্ত হয় এইটা আবার ফিরে পেয়ে। ক্রিসমাস লাইভের দিন সমস্ত কথা তোমা জানিয়ে দেয় ওর বেস্ট ফ্রেন্ড উচিমায়াকে যে ইয়োশি আর ওর সাথে নেই, মানে ইয়োশির সঙ্গে ওর ব্রেকআপ হয়ে গেছে। কথাগুলো শুনে উচিমায়ার ওর মনও অনেক খারাপ হয়ে যায় যে ওর বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে। উচিমায়া এরপর সোজা চলে আসে মাকিতার কাছে, আর মাকিতাকে নিজের মনের কথা জানিয়ে দেয় যে আমি তোমাকে ভালোবাসি মাকিতা। হঠাৎ করে এরকম প্রপোজাল পেয়ে মাকিতা সে তো একেবারে অবাক হয়ে যায়। উচিমায়া বলে, তুমি কি আমার সঙ্গে একসাথে ডেটে বেরোবে? আর মাকিতা তাতে রাজি হয়ে যায়, আর শুরু হয়ে যায় উচিমায়া আর মাকিতার এক হয়ে যাওয়ার গল্প। আর ওদের দুজনকে এক হতে দেখে তোমা খুব খুশি হয়। অন্যদিকে আজকে ক্রিসমাস বলে মুরাও আর আয়া একসঙ্গে ঘুরতে বেরিয়েছে। আয়া আজকে ক্রিসমাসের দিন নিজের মনের কথা মুরাওকে জানায় যে আমি তোমাকে অনেক দিন থেকে ভালোবেসে আসছি। এই স্কুলে আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই। আয়ার মুখে এই কথাগুলো শুনে মুরাও সে একেবারে অবাক হয়ে যায়, আর মুরাও সে খুব খুশি হয়ে যায় যে আয়া এত সুন্দর করে ওকে প্রপোজ করলো। মুরাও বলে, আমি এখনো তোমাকে ভালোবাসি না এটা ঠিক, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে চাই, আর আমি জানি এটা আমি করতে পারবো। কথাটা বলে মুরাও আয়ার হাত থেকে ওই গিফটটা নিয়ে নেয়। আর মুরাও বলে, আমি তোমাকে কথা দিচ্ছি আমিও তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। মুরাওয়ের মুখে এই কথা শুনে আয়া আনন্দে তো একেবারে ইমোশনাল হয়ে যায়। আর অন্যদিকে সবাই এত মজা করলেও ইয়োশি একা একা মন খারাপ করে বাড়ির দিকেই আসছিল। সেই নোটিশ বোর্ডটার সামনে দাঁড়ালে ওর মনে পড়ে যায় পুরনো দিনের কথাগুলো। হঠাৎ করেই সেই সময় ওখানে বৃষ্টি নামে। আগের বারের মতো ইয়োশি ঠিক সেই জায়গাটাতেই চলে আসে বৃষ্টির থেকে রক্ষা পেতে, যে জায়গাটাতে ও সেই ড্রামার প্রথম দিন এসেছিল। কিন্তু আগের বার যেমন কৌ ওর পাশে ছিল, আজকে কিন্তু কৌ ওর পাশে আর নেই।
সেই সময় ইয়োশির কোয়ের সঙ্গে কাটানো সেই প্রত্যেকটা মুহূর্তের কথা মনে পড়ে যায়, যেগুলো ওর কাছে সব থেকে জীবনের ভালো মুহূর্ত, যে মুহূর্তগুলোর কথা ও জীবনেও কোনোদিনও ভুলে থাকতে পারবে না। কৌ তার প্রথম ভালোবাসা, আর এই মুহূর্তগুলো তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। আর এই কথাগুলো মনে পড়তেই অনেকটা ইমোশনাল হয়ে যায় ইয়োশি। আর ঠিক সেই মুহূর্তে ইয়োশির মনে পড়ে যায় কোয়ের থেকে ও প্রত্যেকবার ঠিক কী পরিমাণে কষ্ট পেয়েছে। প্রত্যেকবার কৌ ওকে একটু একটু করে তিলে তিলে কষ্ট দিয়েছে, যে কষ্টগুলো ইয়োশি কখনোই ডিজার্ভ করতো না। ইয়োশি তখন ওখানেই কৌয়ের দেওয়া সেই মাফলারটাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। এতটা ভালোবাসার পরেও কেন ও কৌকে নিজের জীবনের লাইফ পার্টনার হিসেবে পাবে না? কি ভুল ছিল ইয়োশির? খুব কান্না করতে করতে ইয়োশি তখন কৌকেই ফোনটা করে, আর সেই সময়ই ইয়োশিকে কেউ নাম ধরে ডাকে। ইয়োশি তাকিয়ে দেখে সেটা আর অন্য কেউ নয়, এটা তো কৌ। কৌকে এখানে দেখে ইয়োশি আরও কান্না শুরু করে। ইয়োশি বলে, আমি তোমাকে খুব দেখতে চাইছিলাম। আমার কিছু যায় আসে না মানুষ এতে আমাকে জাজ করুক কিংবা আমি কষ্ট পাই। আমি শুধুমাত্র তোমাকে একটাবার দেখতে চাইছিলাম। কথাটা বলে ইয়োশি ছুটতে এসে কৌকে জাপটে জড়িয়ে ধরে। ইয়োশি বলে, সবাই নিজেদের অতীত কত সহজে ভুলে যেতে পারে, কিন্তু আমি কেন পারছি না? কৌ বলে, আমি আমার জীবনে অনেক ভুল করেছি, তার জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। আমি জানি প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি কি এত কিছুর পরেও আমার সঙ্গে থাকতে পারবে? ইয়োশি বলে, হ্যাঁ পারবো। তুমি শিওর যে তুমি আমার সঙ্গে সারাটা জীবন থাকতে পারবে? কৌ বলে, তুমি একমাত্র মানুষ যার সঙ্গে আমি সারাটা জীবন থাকতে পারবো। আর আমি জানি তুমি শুধুমাত্র আমার, আর আমি এটাও জানতাম তুমি আমার কাছেই আসবে। কথাটা বলে কৌ তখন ইয়োশিকে কিস করে। আর সেই সময় ঝিরি ঝিরি বৃষ্টির পাশে স্নোফলও শুরু হচ্ছিল, যেই ব্যাপারটা এত রোমান্টিক লাগছিল। কৌ বলে, তুমি জানো এই কথাটা আমি তোমাকে কতদিন ধরে বলতে চেয়েছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলতেই পারিনি। ইয়োশি বলে, আমিও বলতে চেয়েছি আমি তোমাকে খুব ভালোবাসি। কথাটা বলে ইয়োশি তখন শক্ত করে জড়িয়ে ধরে কৌকে। আজ অবশেষে ওরা দুজনের কাছাকাছি এসেছে। এত কিছুর পরে ওরা দুজনে একে অপরকে ভালোবাসি কথাটা বলতে পেরেছে, আর সেই জন্যই আজকে ওরা দুজনে ভীষণ খুশি। এরপর কৌয়ের দাদা তানাকা আইচিকে দেখা যায় ও এবার লন্ডনে একটা পিএইচডি ডিগ্রি করার জন্য যাচ্ছে, আর সেই জন্য আজকে 5 বন্ধু এসেছে সেই টিচারের সঙ্গে দেখা করতে আর গুড বাই জানাতে। কৌ বলে, আমাদের জন্য চিন্তা করার কোনো দরকার নেই, তুমি ওখান থেকে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করে তাড়াতাড়ি আবার ফিরে এসো। আমি তোমার হাতে ডিনার খাওয়ার জন্য প্রত্যেক দিন রাতে অপেক্ষা করব। এটা শুনেই তো কৌয়ের দাদা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ ওর ভাইকে অনেক ভালোবাসে। আর তারপর লন্ডনে যাওয়ার আগে একবার নিজের ভাইকে জড়িয়ে ধরবে, কিন্তু কৌটা এত বদমাইশ যে ওর দাদাকে জড়িয়ে ধরতেই চাইছিল না, খালি পালাচ্ছিল, মানে ধরাধরি খেলছিল। আর ওই 2 ভাইয়ের অবস্থা দেখে সবাই মিলে হিহি করে হাসতে থাকে। এরপর দেখানো হয় নারুমিকে। ও স্কুলে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত তো ওর কোনো বন্ধুই নেই। কিন্তু শুধুমাত্র নিজের কষ্টের কথা ভাবলে কি আর চলবে? নতুন করে জীবনটাকে তো শুরু করতে হবে। ওখান থেকেই নারুমির ক্লাসে কিছু মেয়ে হেঁটে যাচ্ছিল। নারুমি তখন ওদেরকে বলে, আমি যদি তোমাদের সঙ্গে একসাথে স্টেশন অবধি যাই তোমরা খারাপ ভাববে না তো? কথাটা শুনে ওই মেয়ে দুটো ভীষণ খুশি হয়ে যায়, আর তারপর নারুমি ওই দুজনের সঙ্গে জয়েন করে, আর এরা দুজন হয়ে যায় নারুমির নতুন বন্ধু। আজকে নারুমি ফাইনালি নতুন বন্ধু বানাতে পেরে সে নিজেও অনেক অনেক খুশি। অন্যদিকে গোটা ফাঁকা ক্লাসরুমে শুধু ইয়োশি আর কৌকে দেখা যায়। কৌ তখন চলে আসে ইয়োশির কাছে আর বলে, আমি ঠিক করেছি আমি আমার নামটা আবারও বদলে আগের নামে ফিরে যাব, তাই তুমি এবার থেকে আমাকে চাইলেই তানাকা বলে ডাকতে পারো। আমার নাম এখন কৌ তানাকা। এটা শুনে খুব খুশি হয়ে যায় ইয়োশি আর বলে, কিন্তু এখন তো আমার কৌ নামে ডেকেই অভ্যেস হয়ে গেছে, তাই আমি যেমন তোমাকে কৌ বলে ডাকতাম এখনও সেই কৌ বলেই ডাকবো। কৌ তখন ইয়োশির হাতটা ধরে আর বলে, তুমি আমাকে যা ইচ্ছা নামে ডাকতে পারো, কিন্তু এটা মনে রেখো যে এই মানুষটা তোমাকে ছেড়ে আর কখনো যাবে না। ওরা দুজন মিলে এই ক্লাসরুমে একসঙ্গে অনেক ভালো মুহূর্ত কাটাতে থাকে। আর এরপরে চলে আসে সেই সামার ফেস্টিভ্যাল, আর সেখানে ইউকাতা মানে জাপানিজ ট্র্যাডিশনাল ড্রেস পরে অপেক্ষা করছে ইয়োশি। আর সেই সময় ওখানে চলে আসে কৌ আর জোরে চিৎকার করে ইয়োশিকে ডাকে। আর এখানে কৌকে দেখে ইয়োশি ভীষণ খুশি। অবশেষে ওরা দুজনে সামার ফেস্টিভ্যালটা একসঙ্গে কাটাবে, কারণ এখানে আসার প্ল্যান ওরা আগে যতবার করেছে সেই প্রত্যেকবারই কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়েই গেছে। আজকে ফাইনালি কৌ তার প্রমিসটা রেখেছে ইয়োশির কাছে, তাই জন্যই তো ইয়োশি আজকে ভীষণ খুশি।
আর এভাবেই দুজনের এত সুন্দর একটা মুহূর্ত দেখে আজকে আমাদের এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো। আর এই রকম ড্রামা তোমরা যদি আরও বেশি করে দেখতে চাও তাহলে অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। আমি তাহলে আরও বেশি বেশি করে ড্রামা তোমাদের কাছে নিয়ে আসবো। তাই আজকের জন্য টাটা।